হ্যাঁ, সরি। সো আজকে আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিস ফর প্রোডাক্টস এন্ড মার্কেটস। হ্যাঁ, প্রথমে হচ্ছে মার্কেটিং। সো মার্কেটিং সম্বন্ধে আমার মনে হয় আমরা মোরলেস এখানে সবাই জানি, বুঝি। মার্কেটিং ইজ দি ম্যানেজমেন্ট প্রসেস রেসপন্সিবল ফর আইডেন্টিফাইং, অ্যান্টিসিপেটিং এন্ড স্যাটিসফাইং কাস্টমার রিকোয়ারমেন্টস প্রফিটেবলি। ফিলিপ কটলার, ওয়ার্ল্ডের একজন রিনাউন্ড মার্কেটিয়ার। The science and art of exploring, creating, and delivering value to satisfy the needs of a target market at a profit. And then the action or business of promoting, selling products, services, including market research and advertisement. এটা হচ্ছে ওয়েস্টার্ন আর্টস অফ মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন। সো এগুলা কিছু সংজ্ঞা এখানে দেওয়া আছে, আপনারাও নিশ্চয়ই আপনাদের আগের ইয়ে থেকে পড়ে আসছেন। সো মার্কেটিং, হোয়াট ডাজ মার্কেটিং ডু? সরি, মার্কেটিং ক্রিয়েটস দ্য মার্কেট, তাই না? সো একটা প্রোডাক্ট বা সার্ভিস যখন কোনো একটা কোনো একটা এন্টিটি একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসে, না এবং এই প্রোডাক্ট বা সার্ভিসটা কিভাবে আসে, এটা একটা স্পেসিফিক ডিমান্ড থেকে আসে। মার্কেটে একটা দুইটা ক্ষেত্রে হতে পারে, একটা ডিমান্ড থেকে আসতে পারে, আর একটা হচ্ছে ডিমান্ড, দ্য ডিমান্ড মানে খুব অ্যাপারেন্ট ডিমান্ড নাও থাকতে পারে, ক্যান বি সামথিং টোটালি নিউ। হ্যাঁ, টোটালি সামথিং নিউ। ওই ওই নতুন প্রোডাক্ট এনে মার্কেটে ডিমান্ড ক্রিয়েট করা যেতে পারে। অ্যান্ড ওই ডিমান্ডটা ক্রিয়েট করার ফলে আলটিমেটলি কাস্টমার ক্রিয়েশন, এবং কাস্টমারদেরকে জানানো যে এরকম একটা ডিমান্ড, এই রিকোয়ারমেন্ট, এইটার জন্য আমার এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা আছে। হ্যাঁ। সো যখন নতুন, একদম নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে আসে, একদম নতুন, যে আগে কখনো এই প্রোডাক্ট দেখেনি, তখন হচ্ছে ফার্স্টে ওই রিকোয়ারমেন্টটা তৈরি করা হয়। কারণ ওই প্রোডাক্ট যেহেতু নাই, ওইটার রিকোয়ারমেন্টও নেই। ওয়ান্স দ্য রিকোয়ারমেন্ট তৈরি হয়, দেন প্রোডাক্টটা কে মার্কেট করা হয়, যে okay, এই রিকোয়ারমেন্টের বেসিসে এই এগুলো যে প্রোডাক্ট ও সার্ভিস। আর এক্সিস্টিং যে রিকোয়ারমেন্ট, এক্সিস্টিং ডিমান্ড, এটা তো আর নতুন করে ডিমান্ড তৈরির কিছু নাই, বাট ওই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য যে প্রোডাক্ট বা সার্ভিস, সেটাকে তখন মার্কেট করা হয়। সো একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি নতুন কোন একটা ব্র্যান্ডের একটা একটা সে সোডা, হ্যাঁ, একটা ফিজি ড্রিঙ্ক যেটা, হ্যাঁ, সোডা। সো সোডা ইজ ইজ ইটস নট এ নিউ প্রোডাক্ট, না? কোক আছে, পেপসি আছে, মোজো আছে, এরকম হাজারো অনেক ধরনের সোডা আছে। সো আপনি একটা নতুন প্রোডাক্ট তৈরি করলেন, সাম কোলা ওর হোয়াট এভার নাম দিয়ে শুরু করলেন। দেন আপনাকে মার্কেটিং করতে হবে, লোকজনদেরকে জানাতে হবে যে মার্কেটে আমরা এই জিনিসটা নিয়ে আসতেছি, এবং পাবলিক কেন কিনবে। সো তখন ওইটার একটু গুণগান গাইতে হবে, এটা দিস দিস এন্ড দ্যাট। হ্যাঁ। সো দ্যাটস ওয়ান। এন্ড দেন ইউ হ্যাভ একটা নিউ প্রোডাক্ট যেটা অ্যাকচুয়ালি ওই মার্কেটই এক্সিস্ট করে না। সো এটার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে স্মার্টফোন, আইফোন। আইফোন যখন বাজারে আসে, যখন অ্যাপল নিয়ে আসলো, তখন আইফোনের কনসেপ্ট মার্কেটে ছিল না। মোবাইল ফোন ছিল, বাট দোজ ওয়ার ওই আগেকার দিনের যে বাটন আলা ফোন। হ্যাঁ, বাট স্মার্টফোনের কনসেপ্ট ওয়াজ নট দেয়ার। ওয়েন আইফোন কেম, তারা নতুন একটা রিকোয়ারমেন্ট তৈরি করে ফেলে। এন্ড দেন ওভার দ্য ইয়ার্স, দিস রিকোয়ারমেন্ট কি হলো, একটা নতুন মার্কেট ক্রিয়েট করে ফেলে। এন্ড দেন ইউ হ্যাভ iPhone, you have, other phone, Android phone also coming into the market, uh, ওই পার্টিকুলার রিকোয়ারমেন্ট বেসিসে। সো সো যখন অ্যাপল আইফোন নিয়ে আসলো, তখন লোকজনদেরকে, অ্যাপলকে বুঝাইতে হলো যে দেখো, এরকম আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি, এটা কিন্তু তোমার দরকার। কেন দরকার? এটা দিয়ে এই করা যায়, সেই করা যায়। হ্যাঁ, এরকম তাদেরকে শেখানো হলো। এন্ড দেন ওইটা রিকোয়ারমেন্টটা তৈরি হলো, এন্ড দেন পিপল স্টার্টেড বাইং দ্য ফোন। সো দ্যাটস হাউ মার্কেটিং ওয়ার্ক। মার্কেটিং হচ্ছে ডিমান্ডটা, একটা ডিমান্ড যখন থাকে, ওই ডিমান্ডটাকে ক্রিয়েট করে। যদি না থাকে, আর থাকলে তো থাকবেই। এবং মার্কেটিং এর আরেকটা কাজ হচ্ছে আপনার প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে বা কনজিউমারের কাছে ইনফরমেশনটা পৌঁছায় দেওয়া, যে তোমার এই
ডিমান্ড যদি থাকে, এই পার্টিকুলার রিকোয়ারমেন্ট যদি থাকে, এটার জন্য এই প্রোডাক্ট নিতে পারে। মার্কেটিং যদি না করা হয়, তাহলে হোয়াট উইল হ্যাপেন? ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট প্রোডাক্ট, হ্যাঁ, ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট প্রোডাক্ট, বাট কাস্টমাররা যদি নাই জানতে পারে এই প্রোডাক্ট এক্সিস্ট করে, তাহলে কি হবে? কেউ কি আর কিনবে ওইটা? কেউ কিনতে পারবে। তো এই জন্য মার্কেটিং ওই কাজটা করেছে। মার্কেটিং বেসিক্যালি ক্রিয়েটস দ্য মার্কেট, এন্ড দেন সেলস গিয়ে ওই মার্কেটে সেল করে আসে, রাইট? সবাই বোঝেন তো মার্কেটিং এবং সেলস এই দুটা ফাংশনের ডিফারেন্স গুলা? হ্যাঁ, আপনারা সবাই পড়ছেন তো মনে হচ্ছে, মার্কেটিং পড়ছেন সবাই? এখানে কে কে মার্কেটিং পড়েন নাই বলবেন? আন্ডার গ্রেড লেভেলে? স্যার পড়ছি স্যার আমরা। ওকে, সো দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ মার্কেটিং, না? এবং মার্কেটিং, কোনো কোনো সময় বলা হয় যে মার্কেটিংটাই হচ্ছে গিয়ে মেইন একটা বিজনেসের। মার্কেটিং ইজ দ্য মেইন প্রসেস, কারণ মার্কেটিং যদি না করা হয়, এবং মার্কেটের মধ্যে কি আসছে, নতুন প্রোডাক্ট আসতেছে, R&D আসতেছে, সবই চলে আসতেছে, নতুন প্রোডাক্ট, নতুন মার্কেট প্লেস তৈরি করা। সো এই মার্কেটিং এটাই হচ্ছে গিয়ে মেইন কাজ। অন্যান্য ফাংশন যেগুলা থাকে, এগুলা হচ্ছে মার্কেটিংটাকে সাপোর্ট করার জন্য ইউজ করে। যেমন আপনি প্রোডাক্ট তৈরি হলো, এবার আপনার প্রোডাক্টটা নিয়ে সেল করেন। আপনার প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট আসলো, ওইটাকে ম্যানুফ্যাকচার করার জন্য you need operations. Operations কে support দেওয়ার জন্য then you need other. So all other functions are supporting marketing activities. মার্কেটিং মিক্স, এটা আপনারা সবাই জানেন। আমরা আর হয়তো পরে আর একটু আছে ডিটেলসে, যে there are 4 P's, তাই না? 7P হচ্ছে গিয়ে যখন এই সার্ভিসের ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 4 P's: প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন এন্ড প্লেস। আর পিপল, প্রসেস আর ফিজিক্যাল এভিডেন্স হচ্ছে গিয়ে যখন সার্ভিসের ক্ষেত্রে। সো ইন অ্যাডিশন টু দ্য 4, উই নিড অ্যানাদার 3। এগুলো আমরা ডিটেলসে পরবর্তীতে ডিসকাস করব। ওকে, সো মার্কেটিং এর ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে STP আর কি, সেগমেন্টিং, টার্গেটিং এন্ড পজিশনিং। সেগমেন্টিংটা কি? সেগমেন্টিংটা হচ্ছে গিয়ে যে এন্টায়ার মার্কেটটাকে ভাগ করে ফেলা। আহ কেন ভাগ করা প্রয়োজন বলেন দেখি? ওয়াই ডু উই নিড টু সেগমেন্ট দ্য মার্কেট? কেউ বলতে পারবেন? তার ফোকাসটাকে আইডেন্টিফাই করা যায়, আমি কোন ধরনের কাস্টমারকে ফোকাস করব, তাদের কাছে কাজ রাইট, করব। রাইট। ওটা 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 হচ্ছে টার্গেটিং এ। হ্যাঁ, টার্গেটিং হচ্ছে টু ফোকাস। সেগমেন্টিং হচ্ছে মার্কেটটাকে ছোট করা। কারণ আমার পক্ষে মানে পুরা মার্কেটকে কখনোই অ্যাড্রেস করা সম্ভব না, তাই না? ইটস নট পসিবল। কারণ মার্কেট ইজ এ হিউজ। যেমন একটা সিম্পল আমরা সেলফোনের মার্কেটই ধরি, এটা হ্যাজ এ হিউজ অডিয়েন্স। এবং আপনি দেখেন, ইউ হ্যাভ হাই এন্ড ফোনস লাইক আইফোন, দেন স্যামসাং এর হাই এন্ড প্রোডাক্ট আছে। And then you have very low end products, যেগুলো হচ্ছে গিয়ে ওই যে বাটন ফোন, নোকিয়া 1100 এখনো চলে। সো and in between you have wide varieties of phone, এবং প্রত্যেকটা ফোনই টার্গেটেড for a certain segment of the entire market. সো এই জন্য সেগমেন্টিং করা হয়। এবং সেগমেন্ট করারও there are certain ways বা ক্রাইটেরিয়া করা হয়, এটা আমরা দেখবো। সো সেগমেন্টেশন বা সেগমেন্টিং হচ্ছে গিয়ে মার্কেট গুলাকে বিভিন্ন ডিস্টিংক্ট গ্রুপে আহ, 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 ভাগ করে ফেলা। এন্ড সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যেটা বললেন, টার্গেটিং। সো ওয়ান্স উই সেগমেন্ট দ্য মার্কেট, দেন উই ক্যান ফোকাস। ওকে, আমি একটা টোটাল মার্কেটে আমরা আইডেন্টিফাই করলাম যে there are 10টা বা 15টা 20টা সেগমেন্ট। দেন আই ক্যান ফোকাস যে ওকে, আমি কোন সেগমেন্টকে টার্গেট করে আমার প্রোডাক্ট এবং আমার সার্ভিসটা তৈরি করব, রাইট? এন্ড দেন হচ্ছে পজিশনিং। নাও পজিশনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। পজিশনিংটা কি? পজিশনিংটা হচ্ছে গিয়ে যে কাস্টমারের মনের মধ্যে আমার প্রোডাক্টটাকে আমি পজিশন করব। সো কাস্টমার, আমার যে টার্গেট
যে মার্কেট গ্রুপ, যে সরি, যে টার্গেট কাস্টমার গ্রুপ, যে সেগমেন্টকে আমি ফোকাস করছি, তারা যখন আমার এই প্রোডাক্ট চিন্তা করবে, হ্যাঁ, তখন শুধু আমার প্রোডাক্টটাই ওরা কিনবে বা আমারটাই মাথায় আসবে। তো এটা হচ্ছে গিয়ে পজিশনিং। পজিশনিং হচ্ছে টু পজিশন ইয়োর প্রোডাক্ট ইন দ্য কাস্টমার্স মাইন্ড। এটা হচ্ছে গিয়ে পজিশনিং। সো ক্রিয়েট প্রোডাক্ট পজিশনিং, এবং এটা করা হয় বিভিন্ন মার্কেটিং মিক্সের মাধ্যমে, দ্যাট ইজ মোস্ট লাইকলি টু অ্যাপিল টু দ্য সিলেক্টেড অডিয়েন্স। তো আমি যে টার্গেট অডিয়েন্সকে মাথায় নিয়ে কাজটা করছি, তাদের জন্য যাতে আহ আপনার প্রোডাক্টটা অ্যাপিলিং হয়, মানে তারা যখনই চিন্তা করবে যেমন ধরেন আপনি নারকেল তেল চিন্তা করেন, প্যারাশুট মার্কা নারকেল তেল যখনই, যদি এরকম হয়, তো তার মানে প্যারাশুট নারকেল তেল আপনার, তার প্রোডাক্টটাকে আপনার কাছে পজিশনিং করে ফেলছে অ্যাজ নারকেল। সো আপনি যখনই নারকেল তেল চিন্তা করবেন, ইউ থিঙ্ক অফ প্যারাশুট। আর যখন আপনি পানির কথা চিন্তা করেন, ইউ থিঙ্ক অফ মাম। হ্যাঁ, অথবা আপনি যখন সোডার কথা চিন্তা করেন, কেউ হয়তো কোক বলতে পারে, পেপসি বলতে পারে, এখন মোজো ক্রেজ চলতেছে, মোজো। সো ওইটা হচ্ছে গিয়ে পজিশনিং। সো এটাকে এসটিপি মডেল বলা হয়, সেগমেন্টিং, টার্গেটিং, পজিশনিং। ক্লিয়ার আছে সেগমেন্টিং ভাই? কি জিও সেগমেন্টিংটা কি স্যার জিওগ্রাফিক্যাল ইস্যু বলতেছেন, মানে এটা মার্কেট? আমরা আমরা হ্যাঁ, গুড কোয়েশ্চেন। আমরা পরবর্তীতে দেখবো যে সেগমেন্ট, আমরা যে সেগমেন্ট করব, এটা কোন ক্রাইটেরিয়াতে, দের আর ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে সেগমেন্টিং হতে পারে, এবং জিওগ্রাফি ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, আমরা পরবর্তীতে নেক্সট স্লাইডে আছে বোধহয় আরেকটু ডিটেইলে দেখবো। ওকে, আর কোনো প্রশ্ন আছে এখানে? স্যার পুরোটাই তো কাস্টমার ক্লাসিফিকেশন আর লেভেল অফ কাস্টমার যেটা থাকে তার উপরে ডিপেন্ড করে হবে এসটিপিটা না? রাইট। এসটিপিটা ওই যে, যে আমি আমি যেই টার্গ, মানে ফার্স্ট অফ অল আমি কোন মার্কেটে, যেমন এগেইন আমি সেলফোনের এক্সাম্পল দিই, যে আমি সেলফোন বাজারজাত করব। সো আমার মার্কেটটা কি? সেলফোন ইজ মাই মার্কেট, বাট সেলফোন মার্কেট ইজ হিউজ মার্কেট। সো আমাকে ফার্স্টে সেগমেন্ট করতে হবে। হ্যাঁ, ছোট ছোট ক্লাস্টারে ছোট ছোট ভাগ করব, এন্ড দেন আমি টার্গেট করব যে আমি কোন পার্টিকুলার সেগমেন্টে, এই যে সেলফোনের মার্কেটের কোন সেগমেন্টে আমি কাজ করব। আমি কি হাই এন্ড আইফোন টাইপ ফোন নিয়ে কাজ করব, নাকি আমি লো এন্ড বাটন ফোন নিয়ে কাজ করব, নাকি আমি স্টুডেন্টদের জন্য ফোন, বা আহ, যারা টিন এজ বা স্টুডেন্ট, যারা যারা মোর ইন্টারেস্টেড টু সি ক্যামেরার কত ভালো, সেলফি কত ভালো উঠানো যায়, টিকটক কত ভালো করা যায়, তাদের ফোন ইজ ডিফারেন্ট, তাই না? ডিফারেন্ট দেন ইয়ে ফোন, প্রফেশনাল ফোন বা ওই। সো ওইটা হচ্ছে টার্গেটিংটা। এন্ড দেন পজিশনিংটা বললামই। পজিশনিং হচ্ছে আপনি যে সেগমেন্টটাকে ফিক্স করলেন, আপনার প্রোডাক্টটাকে ওই 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 পার্টিকুলার সেগমেন্টে নিজের আপনার প্রোডাক্টটাকে পজিশনিং পাওয়া। জি স্যার। সো মার্কেট সেগমেন্টেশন, হ্যাঁ। সো মার্কেট সেগমেন্টেশন ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে জিওগ্রাফি, যেটা প্রথম যে জিজ্ঞেস করছিলাম। সো জিওগ্রাফি হচ্ছে গিয়ে সিম্পল, এটা কান্ট্রি হতে পারে, রিজিয়ন হতে পারে, সিটি, আরবান অথবা ভিলেজ, পপুলেশন ডেন্সিটি, ক্লাইমেট। সো অল অফ দিস ক্রাইটেরিয়াতে আমার জিওগ্রাফিক সেগমেন্টেশন হতে পারে। আরেকটা হতে পারে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি হচ্ছে গিয়ে আপনার পপুলেশনের যে আহ, বিভিন্ন ধরনের কি বলা যায় ক্যারেক্টারিস্টিক্স ধরে, যেমন এইজ ধরে হতে পারে, এইজ গ্রুপ ধরে, জেন্ডার ওয়াইজ হতে পারে, মেল ফিমেল, ফ্যামিলি সাইজ দিয়ে হতে পারে, হ্যাঁ, যে ফ্যামিলি লাইফ সাইকেল, হ্যাঁ, ফ্যামিলি লাইফ সাইকেল বা লাইফস্টাইল দিয়ে হতে পারে, ইনকাম লেভেল ধরে হতে পারে, অকুপেশন ধরে হতে পারে, এডুকেশন হতে পারে, রিলিজিয়ন হতে পারে। রিলিজিয়ন কিন্তু আমাদের বিভিন্ন প্রোডাক্টের, রিলিজিয়ন অলসো সামটাইমস প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন বাইং বিহেভিয়ার। সো
আহ আমাদের রিলিজিয়াস ভ্যালুস, হ্যাঁ, কোন একটা প্রোডাক্ট যদি হয় যেটা আমার আমার ভ্যালুস এর এগেইনস্টে যায়, তখন এইটা এইটার প্রমোশন বিকামস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, সো রিলিজিয়ান বা রিলিজিয়াস সেন্সিটিভিটি যদি থাকে, সেটা রেস, কোনো এথনিসিটি, হ্যাঁ, রেস ধরে অথবা ন্যাশনালিটি ধরে হতে পারে। সো অল অফ দিস হচ্ছে গিয়ে জিওগ্রাফিক, সরি, ডেমোগ্রাফিক ক্রাইটেরিয়াতে আপনার মার্কেটটাকে সেগমেন্ট করা। আরেকটা হচ্ছে সাইকোগ্রাফিক। সাইকোগ্রাফিক মানে বেসিক্যালি সাইকোলজি, হিউম্যান সাইকোলজি, যেমন সোশ্যাল ক্লাস, সোসাইটির কোন ক্লাসে, লাইফস্টাইল, সোশ্যাল লাইফস্টাইল অ্যান্ড পার্সোনালিটি, হ্যাঁ, অল অফ দিস হচ্ছে গিয়ে সাইকোগ্রাফিক সেগমেন্টেশন। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে গিয়ে বিহেভিয়ারাল পারচেজ, বাইং, যে বিহেভিয়ার সেটা। তারপরে কেউ কিনলে এটা থেকে কি ধরনের বেনিফিট এক্সপেক্ট করতেছে, ইউজারের স্ট্যাটাসটা কি, তার ওভারঅল সোসাইটিতে, হ্যাঁ, সোশ্যাল স্ট্যাটাসটা কি, ইউজেজ রেট কত, কোন কি ফ্রিকোয়েন্টলি ইউজ হবে নাকি মাঝে মাঝে ইউজ হবে। যত ফ্রিকোয়েন্টলি ইউজ হবে ওইটাতে লোকজন ইজ মোর কনসার্ন অ্যাবাউট দ্য ডিউরেবিলিটি। আর যদি অল্প হয় সেটার ক্ষেত্রে ডিউরেবিলিটি হয়তো বা ইস্যু নাও থাকতে পারে, দেন অন্য ক্রাইটেরিয়া চলে আসতে পারে। লয়্যালটি, লয়্যালটি মানে ব্র্যান্ড লয়্যালটি। রেডিনেস স্টেট, রেডিনেস বলতে কাস্টমার কতটা রেডি এই প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করতে। অ্যাটিটিউড টুয়ার্ড দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের প্রতি অ্যাটিটিউড মানে প্রোডাক্টটা গ্রহণ করাটা, হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স বা কাস্টমার পক্ষ থেকে কতটুকু সেটা। কনজিউমার বিহেভিয়ার, তা এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন মাসলোজ হায়ারার্কি অফ নিডস। আপনারা সবাই মাসলোজ হায়ারার্কি অফ নিডস পড়ছেন? জি স্যার। সো বলেন তো কি বলছে মাসলোজ হায়ারার্কি অফ নিডসটা, কিসের, এটা কি, কোন ইয়েতে ইউজ করা হয়, বা এটা কি এক্সপ্লেন করে? এটা হচ্ছে স্যার স্যাটিসফ্যাকশনের সাথে জড়িত। সেটার পাঁচটা হায়ারার্কিতে পাঁচটা লেভেল থাকে। যখন কোনো কোম্পানিতে একেবারে আমরা লোয়ার লেভেলকে ধরি, তো সেই ক্ষেত্রে তার বেসিক নিড যেটা থাকে, খাদ্য, বস্ত্র, রাইট, বাসস্থান, সেই লেভেলটা রাইট, শুরু হবে। দেন আপগ্রেড করতে করতে এটা আপনার হচ্ছে গিয়ে সোশ্যাল স্ট্যাটাসে পরিণত হবে, যেটা নাকি একেবারে টপ লেভেলে থাকবে। যখন তার কোনো নিড থাকবে না, সে সমাজে মানে একটা ব্র্যান্ড ভ্যালু বা নাম অথবা এরকম প্রতিষ্ঠিত কোনো একটা চাইবে, সেইখানে গিয়ে রাইট। তার নিডসটা তৈরি হবে। এই পাঁচটা নিড দ্বারাই সে মানে পুরো অর্গানাইজেশনের বিহেভিয়ার কিভাবে ইম্প্যাক্ট ফেলবে তার এমপ্লয়ীদের মানে মোটিভেশনে, সেইটাকে ডেসক্রাইব করেছে। ওকে, ভেরি গুড। তো বেসিক্যালি মাসলোজ হায়ারার্কি অফ নিডসটা ইউজ করা হয়, এই থিওরিটা ইউজ করা হয় হচ্ছে এমপ্লয়ি মোটিভেশনের ক্ষেত্রে, তাই না? যে হাউ ডু উই মোটিভেট এন এমপ্লয়ি, এমপ্লয়িকে মোটিভেট, এবং এমপ্লয়ি কেন মোটিভেশন প্রয়োজন, এমপ্লয়ি মোটিভেট করলে এমপ্লয়ি থেকে আপনার মানে হিউম্যান রিসোর্স ইজ সাচ এ রিসোর্স যার কোনো বাউন্ডারি নেই, তাই না? অন্যান্য যত রিসোর্স আছে প্রত্যেকটারই কোনো না কোনো লিমিটেশন থাকে। যেমন আপনার যদি একটা মেশিন কিনেন, সে 8 ঘন্টার বেশি রান করতে পারে না, বা 24 ঘন্টার বেশি তো আর রান করতে পারবে না, তাই না? বা আপনি যদি একটা আহ, একটা ফটোকপিয়ার মেশিন, একটা টোনার দিয়ে যদি বলা হয় যে এই টোনার দিয়ে সে ম্যাক্সিমাম 2000 ইমপ্রেশন করতে পারবে, সে 2000-এর বেশি করতে পারবে না। হ্যাঁ, হয়তো বা করবে 2001-2 যেগুলা হবে সেগুলা তখন কোয়ালিটি ডিগ্রেড করবে। সো বাট হিউম্যান রিসোর্স হচ্ছে গিয়ে এমন একটা রিসোর্স যেটার কোনো বাউন্ডারি নাই। ইউ ক্যান ডু আনলিমিটেড আপনার থিংস উইথ হিউম্যান রিসোর্স, বাট তাদেরকে এই 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 যে পোটেনশিয়াল, হিউম্যান রিসোর্সের পোটেনশিয়াল, এটা এক্সপ্লয়েট করার জন্য কি দরকার? মোটিভেশন দরকার। নাও মোটিভেশন
এগেইন মোটিভেশনের কোনো স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন নাই যে এটা এটা করলে একজন মোটিভেটেড হয়ে যাবে, তাই না? সো তখনই মাসলোস হায়ারার্কি অফ নিডসটা এই থিওরিটা আসে এবং এটাকে ইউটিলাইজ করা হয় যে সো মাসলো, ইউ রাইটলি সেড যে মাসলো পাঁচটা লেয়ার, 5 লেভেলস অফ তার পজিশন, তার নিডস গুলাকে ভাগ করছে এবং প্রতি একদম নিচের যেটা, এটা একটা পিরামিড, নিচের নিচে হচ্ছে গিয়ে বেসিক নিডস গুলা। সো কেউ যদি থাকে যার বেসিক নিড ফুলফিল নাই এই মুহূর্তে, মানে সে ধরেন সে পথে পথে ঘুরে, তার কোনো চাকরি বাকরি নেই, খাওয়া দাওয়া নাই, একবেলা খায়, মাঝে মাঝে পকেটে মানে যদি কখনো সুযোগ সুবিধা হয় তা কিছু পয়সা পাতি ইয়ে করতে পারে, নেক্সট একবেলা খায়, হ্যাঁ? আর নাহলে সে ভুকাই থাকে। সো এরকম একটা লোককে ইউ ক্যান মোটিভেট বাই গিভিং হিম ফুড। তাকে যদি আপনি বলেন যে ওকে আমি তোমার 3 বেলা খাওয়াবো, সে মোটিভেটেড হবে। আপনি বলেন যে যে, ওকে আমি তোমার একটা থাকার ব্যবস্থা করব, ইউ উইল বি মোটিভেটেড। বাট ওয়ান্স কেউ ওই সিকিউরিটি হয়ে যায় যে আমার খাওয়ার চিন্তা নাই, থাকার চিন্তা নাই, তখন কিন্তু তাকে এইগুলা দিয়ে আর মোটিভেট করা যাবে না। সো দেন ইউ হ্যাভ টু গো টু দ্য নেক্সট লেভেল, যেটা হচ্ছে সেফটি। হ্যাঁ, and then you go to the next level. So এরকম 5টা লেভেল, and then ফাইনাল লেভেল হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তো সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে যে আপনার দুনিয়া থেকে আর কিছু পাওয়ার নেই, কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ার নেই। তো একদম লাস্ট স্টেজে যে আসে তাকে মোটিভেট করা ভেরি ডিফিকাল্ট, কারণ তার তো আর কিছুই না, চাওয়া পাওয়ার কিছু নাই। সো আমরা যদি কনজিউমার বিহেভিয়ার দেখি, এই মাসলোর রুলটা কনজিউমার বিহেভিয়ারে অ্যাপ্লাই হয়। সো কনজিউমার যখন কনজিউম করবে, কনজাম্পশন করবে বা বাই করবে, তখন তার এই নিডস এর উপরে ডিপেন্ড করবে এবং তার নিডসটা কোনটা তাকে মোটিভেট করবে টু বাই সামথিং উইল ডিপেন্ড অন সে এই 5টা লেয়ারের কোথায় আছে। ক্লিয়ার সবাই? এরপরে আসতেছে কগনিটিভ ডিসোনেন্স। কগনিটিভ ডিসোনেন্স দুই ধরনের, একটা হচ্ছে প্রি পারচেজ, একটা হচ্ছে পোস্ট পারচেজ। প্রি পারচেজ হচ্ছে আপনার কাছে অনেকগুলো অপশন আছে, সো দেন ইউ গেট কনফিউজ, আচ্ছা আমি কোনটা নিব, এটা না ওইটা, আচ্ছা এটা ভালো লাগছে না, আবার ভালো ওইটা ভালো লাগছে। এটা হচ্ছে গিয়ে চয়েস অ্যাংজাইটি। আপনার কাছে অনেক চয়েস, আপনার যদি যেমন আমরা বুফেতে গেলে কি হয়, সামনে 100টা আইটেম, সো ইউ গেট কনফিউজ, তাই না, কোনটা নিব, কোনটা খাবো, এবং এই সবকিছু অল্প অল্প করে খাইতে খেতে অর্ধেক পথে গেলে খিদা শেষ, নষ্ট হয়ে যাবে, তাই না? সো দ্যাটস এ প্রি পারচেজ। পোস্ট পারচেজ হচ্ছে গিয়ে বায়ার্স রিমোর্স। যে আপনি কিনলেন, কেনার পর মনে হলো আয় হ্যাঁ, বাসায় গিয়ে মনে হলো দৌড়, এটা কি আনলাম, ওইটাই তো বেটার ছিল আমার কাছে মনে হয়। হয় না এরকম? কি এটা মেয়েদের মধ্যে এটা বেশি হয়, তাই না? যে একটা ড্রেস কিনে আনলাম, বাসায় আনার পর বলে আর এটা কি রং কিনছো, তখন মনে হয় হ্যাঁ কি করলাম, আসলে তো ওই রংটাই তো বেটার ছিল, ওই ড্রেস বেটার ছিল। সো এটাকে বলা হয় বায়ার্স রিমোর্স। যার যত বেশি ডিসোনেন্স কাজ করে, তার বাইং প্যাটার্ন পরিবর্তন চেঞ্জ হয়। পার্সোনালিটি অ্যান্ড প্রোডাক্ট চয়েস। তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এক একজনের পার্সোনালিটির সাথে প্রোডাক্টের চয়েসটা ডিপেন্ড করে। যার যে পার্সোনালিটি, কেউ যদি আহ এক্সট্রোভার্ট হয় তার এক ধরনের প্রোডাক্ট চয়েস হবে, কেউ ইন্ট্রোভার্ট হলে এক ধরনের হবে, হ্যাঁ। সো মোট কথা ব্যক্তিগত ব্যক্তিত্বের সাথে প্রোডাক্টের এই চয়েসটা পরিবর্তন হয়। And then influence of other people. ইন্ডিভিজুয়ালি আমরা অনেক সময় অনেক ডিসিশন নেই, আবার কালেকটিভলি অনেক সময় ডিসিশনটা ইনফ্লুয়েন্স হয়। কালেকটিভলি মানে অন্যের দ্বারা আমাদের বাইং বিহেভিয়ারটা ইনফ্লুয়েন্স হয়। যেহেতু আমরা দলবদ্ধভাবে বসবাস করি, এটা একটা বড় ইম্প্যাক্ট হয়। সো যেমন
এগুলো হচ্ছে ইকোনমিক্স এর টার্ম, ব্যান্ড ওয়াগন এফেক্ট। ব্যান্ড ওয়াগন এফেক্ট হচ্ছে গিয়ে সবাই কোন একটা জিনিস করতেছে, আমি ওই গ্রুপের মধ্যে আছি, so আমিও করে ফেললাম বা কিনে ফেললাম। ফ্রেন্ডদের বাট সাথে যাওয়া। রাইট, ফ্রেন্ডদের সাথে বা পিয়ারদের সাথে। বাট ইন্ডিভিজুয়ালি আপনি এটা করবেন না, ইন্ডিভিজুয়ালি ইউ উইল নট বাই ইট। বাট সিন্স ইউ আর ইন এ গ্রুপ অফ পিপল, অন্যান্যদের বাইং বিহেভিয়ারটা আপনাকে ইনফ্লুয়েন্স করে, এন্ড অনেকটা আপনি ইনফ্লুয়েন্সড হয়ে ইউ বাই ইট। তো অনেকে আছেন দেখবেন আপনার ওই যে ফ্লাস্কে চা বিক্রি করে সে জীবনেও খাবে না, অথবা ওই টং ঘরে চা জীবনেও খাবে না। বাট যখন হি অর শি ইজ ইন এ গ্রুপ, সবাই খাচ্ছে, সে একা থাকতে পারে, সেও খাবে। সো দ্যাটস এ ব্যান্ডওয়াগন। এন্ড দেন ইউ হ্যাভ স্নব এফেক্ট। স্নব এফেক্ট হচ্ছে ব্যান্ডওয়াগনের উল্টাটা। স্নব হচ্ছে সবাই করতেছে, সো আমি এই কাজ করতে পারবো না। সবাই হলুদ কি বলে ড্রেস পরছে, আমি সবার মতো হইতে পারবো না, আমি হলুদ পরবো না, আমি অন্যটা পরবো। হ্যাঁ, বা সবাই একটা জিনিস খাইতেছে, না আমি এটা খাবো না, আমি। এটাকে বলা হয় স্নব এফেক্ট। এটা হচ্ছে ব্যান্ডওয়াগনের উল্টা। And then you have the Veblen or Giffen effect. Giffen হচ্ছে এখানে ইকোনমিক্স কারা কারা পড়ছেন? ইকোনমিক্স পড়ে আসছেন কে কে বলেন দেখি, আছেন কেউ? আর আমি পড়ছি। বলতে পারবেন গিফেন গুডস কাদের, কি কোনটাকে বলা হয়, মনে আছে? স্যার আবার একটু বললে ভালো হয় স্যার। গিফেন 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 গুডস কাদেরকে বলা হয়? স্যার লাক্সারিয়াস আচ্ছা, না, গিফেন ইজ নট লাক্সারিয়াস, ভেবলেন হচ্ছে লাক্সারি, গিফেন ইজ নট লাক্সারি। স্যার লো কস্টে যে এটা মানে যে লো লো কস্ট বলাটা ঠিক হবে না। জিনিসটা হচ্ছে যে নর্মালি কি হয়, প্রাইসের সাথে আপনার ডিমান্ডের রিলেশনশিপটা কি? প্রাইস বাড়লে কি ডিমান্ড বাড়ে না কমে? কমে স্যার। কমে তো। রাইট। সো ডিমান্ড অ্যান্ড প্রাইস হ্যাজ ইনভার্স রিলেশন, তাই না? প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, আর প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। বাট ভেবলেন বা গিফেন স্যার এর ক্ষেত্রে প্রাইসের সাথে সাথে প্রাইস যত বাড়ে ওইটার ডিমান্ড বাড়তে থাকে। তো তার মধ্যে দুইটা, একটা হচ্ছে গিফেন গুডস এবং আরেকটা হচ্ছে গিয়ে ভেবলেন। ভেবলেন হচ্ছে, গিফেন গুডস হচ্ছে গিয়ে ভেরি বেসিক গুডস, যেটাকে অনেক সময় ইনফেরিয়ার গুডস বলা হয়। যে ভেরি বেসিক জিনিস, যেমন ধরেন আহ, ভাত। হ্যাঁ, সো ভাতের চাল আর কি, চালের দাম নর্মাল থিওরিতে কি হওয়া উচিত, যে চালের দাম বাড়তেছে, আমার চালের কনজাম্পশন কমবে। বাট অনেক সময় হয় যে চালের দাম বাড়তেছে, তারপরে চালের কনজাম্পশন বেড়ে যাচ্ছে। এটা কারণটা কি? কারণ হচ্ছে এই চালের যে সাবস্টিটিউট অন্য প্রোডাক্ট, যেমন চালের সাবস্টিটিউট কি হতে পারে, গম হতে পারে বা আটা হতে পারে, তাই না? বা ময়দা হতে পারে। সো দেখা যাচ্ছে আপনার চালের দাম যতটুকুন বাড়ছে, আটা ময়দা আরো বেশি বেড়ে যাচ্ছে। সো দেন পিপল হোয়াট দে ডু ইজ, তারা আগে হয়তো বা এক বেলা বা দুই বেলা চাল খেত, এক বেলা রুটি খেত, সেই রুটিটাও আর রুটি খায় না, চালে চলে আসছে। সো উইথ দ্য ইনক্রিজ অফ প্রাইস ইন রাইস, লোকজনের কনজাম্পশনও রাইসে বেড়ে যায়। এটা গিফেন নামে একজন ইকোনমিস্ট এই 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 সিনারিওটা এক্সপ্লেন করছেন। উনি দেখাচ্ছিলেন যে যখন আগে তো ইউরোপে আলু খাইতো, আলু। সো ওই আলুর কনজাম্পশন, আলুর দাম বেড়ে গেল, বাট দেখা যাচ্ছে আলুর কনজাম্পশনও বেড়ে যাচ্ছে। এন্ড দেন হি ডিড এ স্টাডি এন্ড ফাউন্ড যে কি কারণে, আমার নর্মাল থিওরি অনুযায়ী তো আলুর দাম বাড়ছে, কনজাম্পশন কমার কথা,
ডিমান্ড কমার কথা, বাট দেখা গেল ডিমান্ড বেড়ে গেছে। ওয়াই? কারণ আলুর যে অন্যান্য সাবস্টিটিউট প্রোডাক্ট ছিল ওগুলোর দাম আরো অনেক বেশি গেছে। তো এই জন্য লোকজন ওগুলা খাওয়া বাদ দিয়ে শুধু আলুই খাচ্ছে। তো এটাকে গিফেন গিফেন এফেক্ট বলে। গিফেন গুডস, ওই পার্টিকুলার গুডস গুলাকে গিফেন গুডস বলে, এবং এই এফেক্টটাকে গিফেন গুডস বলে। যে ইটস এন ইনফেরিয়ার গুডস, যেটা প্রাইস বাড়ার সাথে সাথে আমার কনজাম্পশন বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন সবাই? গিফেন। এন্ড দেন ভেবলেন হচ্ছে উল্টাটা, যেটা একটু আগে একজন বললেন, যে ভেবলেন হচ্ছে গিয়ে এক্সট্রিম লাক্সারি প্রোডাক্ট। যেমন আপনি একটা পেন্টিং কিনতে গেছেন, অকশনে যাচ্ছে, অকশনে যত প্রাইস বাড়তেছে লোকজনের তত উৎসাহ বাড়তেছে কেনার জন্য। দ্যাটস এ ভেবলেন এফেক্ট। অ্যান্ড দ্য ডিমান্ড ইজ ইনক্রিজিং উইথ প্রাইস, প্রাইস যত বাড়ছে লোকজনের তত ওইটার প্রতি প্রতি আকৃষ্ট হচ্ছে। এন্ড দেন ফাইনাল হাইয়েস্ট বিডার ওইটা কিনতেছে। এটাকে ভেবলেন এফেক্ট বলা হয়। এগুলো হচ্ছে লাক্সারি আইটেমের জন্য। ওকে, সো অল অফ দিস, এই তিনটার ক্ষেত্রে আমরা দেখছি যে এগুলা হচ্ছে এই এই যে ইনফ্লুয়েন্স গুলা হচ্ছে, ইটস নট ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে কালেকটিভ ইনফ্লুয়েন্স। অন্যান্যদের বাইং প্যাটার্ন, অন্যান্যদের আপনার বাইং বিহেভিয়ার ইনফ্লুয়েন্স করতেছে একজন ইন্ডিভিজুয়ালের বাইং এর উপরে। এন্ড দেন কাস্টমারের অ্যাডাপশন, যে মানে আমার যে কাস্টমাররা আছে, কাস্টমার অ্যাডাপশনের 5টা স্টেজ আছে। একটা হচ্ছে এই যে দেখেন, ইনোভেটর, আর্লি অ্যাডাপ্টার, আর্লি মেজরিটি, লেট মেজরিটি অ্যান্ড ল্যাগার্ডস। ইনোভেটররা হচ্ছে এনথুজিয়াস্ট। এনথুজিয়াস্ট মানে নতুন কিছু আসলেই দে ওয়ান্ট টু ট্রাই ইট আউট। দে আর দি কি বলা যায়, এক্সপিডাইটার্স আর কি। তারা নতুন জিনিস আসতেছে, তারা দে ওয়ান্ট টু ট্রাই ইট আউট, দে ওয়ান্ট টু সি এটা কি আসলো, কেন আসলো। And then you have visionaries, sorry, early adapters. Early adapters হচ্ছে visionary। visionary মানে তারা আগে থেকে বুঝতে পারে যে হ্যাঁ, এক সময় এই জিনিসটা এই পর্যায়ে যাবে। So they start adapting this early. And then early majority, pragmatist। এটা হচ্ছে যে ওকে, প্রোডাক্টটা একটা মোটামুটি স্টেজে চলে আসছে, সবাই ইউজ করছে, সো সেও ইউজ করা শুরু করে। And then late majority হচ্ছে these are conservative। ওরা দেখে যে ওরা অবজার্ভ করে, সবাই যখন ইউজ করতেছে ওরা দেখে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, এটা আর কি। এবং অনেক সময় এরকম হয় যে দাম টাম কমুক, প্রথমে গেলেই তো দাম বেশি আছে, দাম টাম। সো এটা হচ্ছে গিয়ে এই কনজারভেটিভস, লেট মেজরিটি। এন্ড দেন ফাইনালি আসতেছে ল্যাগার্ডস বা স্কেপটিক্স। ল্যাগার্ড হচ্ছে যে তারা বদলাচ্ছে কখন, যখন তার যে প্রোডাক্ট এটা নাই এখন বাজারে, সো দে আর বাউন্ড টু চেঞ্জ। তারা ইচ্ছে করে চলছে, দে আর বাউন্ড, দে আর ফোর্স টু চেঞ্জ or forced to adapt that। তখন এদেরকে বলা হয় ল্যাগার্ডস বা স্কেপটিক্স। সো একটা আপনার কাস্টমার বেস যেটা, সেখানে এই এই যে 5টা ধরনের মানুষ আছে, এই 5 ধরনের মানুষের কোন জায়গায় বেশি? আপনার যদি এটা তো একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে, যে শুরুতে কম, আস্তে আস্তে বাড়তেছে, আবার আস্তে আস্তে কমতেছে। বাট হোয়াট ইফ ইট ওয়াজ স্কিউড টুয়ার্ড দিস? তার মানে শুরুতেই বেশি হবে, আস্তে আস্তে এটা কম। অথবা উল্টা, স্কিউড যদি উল্টা হয়, যে না, শুরুতে ইভেন ভিশনারি প্র্যাগম্যাটিক সবই কম, ওই কনজারভেটিভ এবং স্কেপটিক খুব বেশি। সো দেন পাবলিক, লোকজনের বাইং বিহেভিয়ার এক ধরনের হবে, আপনার প্রমোশন মার্কেটিং স্ট্র্যাটেজি উইল বি টোটালি ডিফারেন্ট। বোঝা গেছে সবাই? কারো কোনো প্রশ্ন আছে এখানে? মার্কেট টার্গেট। মার্কেট টার্গেট করার জন্য এখানে 5টা ফ্যাক্টরকে আইডেন্টিফাই করতে হয়। নাম্বার 1 হচ্ছে মেজারেবল। মেজারেবল হচ্ছে টু মেজার দ্য মার্কেট। মার্কেট সাইজ কত বড়, হ্যাঁ, মার্কেট সাইজ কত, সেগমেন্ট গুলাকে আইডেন্টিফাই করা। হ্যাঁ, অ্যাক্সেসিবল মানে ওই মার্কেটে আমি অ্যাক্সেস পাবো। আমি সবই করলাম, করলাম, বাট আমি দেখলাম আমার মার্কেটে অ্যাক্সেস নেই, ফর হোয়াট এভার রিজন। কারণ আমার ডিস্ট্রিবিউশন চ্যানেল নাই যার মাধ্যমে মার্কেটকে অ্যাক্সেস করবো। অথবা আমার একটা সার্টেন লাইসেন্সিং প্রয়োজন, আমার ওই লাইসেন্স নেই, সো আই ক্যান নট অ্যাক্সেস দ্য মার্কেট।
আপনার সার্টেন একটা এক্সপার্টিজ লাগবে যেটা আপনার নাই, সো ইউ ক্যান নট। সো অ্যাক্সেসিবিলিটি, আপনার আপনার অ্যাক্সেস আছে কি নাই মার্কেটে, প্রোডাক্ট বা সার্ভিসটা আপনার প্রমোট করার, মার্কেটিং করার, সেটা দেখা। স্টেবিলিটি, স্টেবিলিটি হচ্ছে এই মার্কেটটা, ফার্স্ট তো হচ্ছে আপনি অ্যাক্সেস, সেকেন্ড হচ্ছে মার্কেটটা আপনার কতটা স্টেবল, মানে এটা কি অ্যাব্রাপ্ট কোনো ফ্লাকচুয়েশন হবে কিনা, নাকি না একটা স্টেবল মার্কেট থাকবে যেটাতে আপনি জানেন আপনি একটা স্টেবল রিটার্ন অন ইনভেস্টমেন্ট অ্যাসিওর করতে পারবেন। সাবস্ট্যান্সিয়াল, সাবস্ট্যান্সিয়াল এটা থেকে যে রেভিনিউ বা প্রফিট জেনারেট হবে সেটা আপনার ওভারঅল রেভিনিউ এবং প্রফিটের জন্য সাবস্ট্যান্সিয়াল। অ্যান্ড ডিফেন্সিবল, এন্ট্রি ব্যারিয়ার আছে কিনা, মানে আপনি মার্কেটে এন্টার করলেন, আপনি আপনার মতো করে প্রোডাক্ট ইয়ে করলেন, কুইকলি আরেকজন এসে আপনার এই মার্কেটে ঢুকে পড়তে পারবে কি পারবেন, অথবা আপনি বা ওই মার্কেটে এন্ট্রিটা পাবেন কিনা। মার্কেট পজিশনিং যে নিচে দেখেন, দি অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স কনজিউমার পারসেপশন রিগার্ডিং এ ব্র্যান্ড অর প্রোডাক্ট রিলেটিভ টু কম্পিটিটরস। সো এটাই হচ্ছে গিয়ে মার্কেট পজিশনিং। দেখেন, কনজিউমার পারসেপশন, নাও এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কনজিউমার পারসেপশন। একটা কথা আছে যে পারসেপশন ওভার রুলস রিয়ালিটি। এটার মানে কি বলতে পারবেন, পারসেপশন ওভার রুলস রিয়ালিটি? এনিওয়ান? পারসেপশন, পারসেপশন মানে বোঝেন তো, পারসেপশন মানে কি? উপলব্ধি করা বা হ্যাঁ, আপনার ধারণা কথাটা আছে ভেঙে আসছে। পারসেপশন। হ্যাঁ, পারসেপশন অর্থ স্যার ধারণা অর্থে। রাইট, ধারণা, ধারণা। আর রিয়ালিটি মানে কি? রিয়ালিটি মানে যেটা বাস্তব। সো পারসেপশন ওভার রুলস রিয়ালিটি মানে ধারণা অনেক সময়, অনেক সময় নাই, মোস্ট অফ দ্য কেসেস ধারণাই বাস্তবতাটার চেয়েও ধারণা ইজ মোর ইফেক্টিভ, বা ইট ওভার রুলস কি বলা যায় বাস্তবতা। সো কেউ যদি ধারণা করে, মানে কনজিউমাররা যেটা ধারণা করবে সেটাই ঠিক, বাস্তবতা উল্টাও হইতে পারে। এবং এই কনজিউমার পারসেপশনটাই আপনি আপনার প্রোডাক্টকে কতটা ইনফ্লুয়েন্সিয়াল করতে পারবেন, যেটা কাস্টমার পারসেপশন আপনার প্রোডাক্টের প্রতি থাকবে, এটাই হচ্ছে গিয়ে মার্কেট পজিশন। সো এখানে জাস্ট দুইটা পজিশনিং। আচ্ছা আচ্ছা, আমাকে একটু এক্সপ্লেস করে না, কল কেন?
হ্যালো, সরি। সো সো এখানে দুইটা এক্সাম্পল ইলাস্ট্রেশন আছে। এটা হচ্ছে বিভিন্ন কার ব্র্যান্ডের পারসেপশন। একটা হচ্ছে প্রাইস এন্ড কোয়ালিটি, আর একটা হচ্ছে পারসেপশন অফ টাইপ অফ কার। সো আমরা যদি বাম বাম সাইডেরটা দেখি, হাই প্রাইস, লো প্রাইস, লো কোয়ালিটি, হাই কোয়ালিটি, চারটা কোঅর্ডিনেট। আর পারসেপশন বাই টাইপ অফ কার, ক্লাসি, প্র্যাকটিক্যাল, কনজারভেটিভ, স্পোর্টি। সো এই যে এক একটা কোঅর্ডিনেটে এক একটা এই যে ব্র্যান্ড, এগুলো হচ্ছে অল কনজিউমার পারসেপশন। সো তার মানে মার্সিডিজ বেঞ্জ এই পার্টিকুলার ব্র্যান্ড বা এই পার্টিকুলার লোগো, হ্যাঁ, দেখলে কাস্টমার পারসেপশন কি? ইটস হাই কোয়ালিটি অ্যান্ড হাই প্রাইস একটা প্রোডাক্ট। পোর্শে গোজ দ্য সেম থিং, হ্যাঁ। Audi, again, it's not as high quality as Mercedes, but at the same time, it's not as high price also as Audi. Sorry, Mercedes. আবার তার সাথে হচ্ছে বিএমডব্লিউ। আবার যদি আমরা হোন্ডা এবং ফোর্ড টয়োটা দেখি, এগুলা কোয়ালিটি সিমিলার টু আউডি এন্ড বিএমডব্লিউ, বাট প্রাইস হচ্ছে লো। তো তার মানে যখন কাস্টমাররা যাচ্ছে, যদি একটা টয়োটা পায়, তার পারসেপশনটাই থাকবে ইট উইল বি এ লো প্রাইস একটা প্রোডাক্ট। এন্ড দেন এই লো প্রাইসের মধ্যে আছে বাম দিকে হচ্ছে লো কোয়ালিটি। সো ইফ ইউ সি, যেমন ভোক্সওয়াগন, লো প্রাইস বাট কোয়ালিটিটাও লোয়ার দেন টয়োটা, ফোর্ড আর হোয়াট এভার। সো এটা হচ্ছে গিয়ে প্রাইস এন্ড কোয়ালিটি ধরে। এন্ড দেন এটা হচ্ছে গিয়ে ওই যে টাইপ অফ কার। সো ইফ ইউ সি পোর্শে হচ্ছে ইটস ক্লাসি অ্যান্ড স্পোর্টি। আর এদিকে আপনার সিট্রিয়ন আছে, রেনল আছে, ডাকিয়া আছে। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এন্ড কনজারভেটিভ। আবার ক্লাসি এন্ড কনজারভেটিভ এর মধ্যে হচ্ছে গিয়ে মার্সিডিজ বেঞ্জ। সো এক একটা এক এক কোঅর্ডিনেটর, হ্যাঁ। এবং এইগুলা সবই হচ্ছে গিয়ে কাস্টমার পারসেপশন। সো এবং এই যে সো এই এই পারসেপশন অনুযায়ী পার্টিকুলার এই গাড়িটা, সো জিনিসটা এরকম যে when it comes to price and quality, তার পজিশন কোথায়, মার্কেট পজিশন কোথায়, এটা আমরা বাম দিকেরটা দিয়ে বুঝতেছি। আবার টাইপ অফ কার ধরে মার্কেট পজিশন কার কোথায়, সেটা হচ্ছে গিয়ে ডান সাইডেরটা দিয়ে, ডান এই গ্রাফটা দিয়ে আমরা দেখতেছি। বুঝতে পারছেন সবাই? স্যার। ইয়েস স্যার। ব্র্যান্ড ব্র্যান্ড নিয়ে আমরা আগেও আলাপ করছি দুই একবার। ব্র্যান্ডটা কি? ব্র্যান্ড ইজ এ নেম, টার্ম, সাইন, সিম্বল, ডিজাইন, combination of them intended to identify goods and services of one seller or group of seller, and to differentiate of sellers, and to differentiate them from those of competition. আচ্ছা, টু না, এটা টু হবে, হ্যাঁ। সো ব্র্যান্ড হচ্ছে ইটস, ব্র্যান্ডটা কি? আপনারা বলেন দেখি, হোয়াট ইজ ব্র্যান্ড? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ব্র্যান্ড? তো এটা একটা প্রোডাক্টের মানে প্রেস্টিজিয়াস ইয়েটা দেখায় যে এই পার্টিকুলার প্রোডাক্ট কতটা নোন, কিরকম কোয়ালিটি, মানে এইটা হলো ডে বাই মানে একটা লং টার্ম পরে মানুষের এটার সম্বন্ধে যে পারসেপশনটা তৈরি হয় এটাকে ব্র্যান্ড বলে আসলে। গুড, ভেরি গুড। আর কেউ? So, আপনারা রিসেন্টলি এই যে চায়নার সাথে যে একটা ট্রেড ওয়ার হইলো, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে, ট্যারিফ নিয়ে একটা বড় যুদ্ধ হয়ে গেল না? ইয়েস স্যার। সেখানে আপনার বেশ কয়েকটা চাইনিজ আপনার মিডিয়া থেকে অনেকগুলা ভিডিও ক্লিপিং, অনেকগুলা নিউজ আসছে যে এই যে এক্সপেন্সিভ যে ব্র্যান্ড গুলো আছে, তারা যে প্রোডাক্টটা তৈরি করে,
সেগুলোর রিয়েল কস্টিং এন্ড তারা যেটাতে সেল করে, আপনারা দেখছেন এই ক্লিপিং গুলা? জি স্যার, জি স্যার। আইফোন নিয়ে আসছিল, তারপরে গুচি ব্র্যান্ডের বিভিন্ন ব্যাগ এগুলো নিয়ে কি করছে। রাইট, রাইট। সো ধরেন হয়তোবা এখানে সত্য মিথ্যা নিউজ আছে ডিফারেন্ট, বাট আমরা যদি অবজেক্টিভলি দেখি, ওরা প্রতিটা কি করছে যে ধরেন একটা একটা ব্যাগ, একটা গুচি ব্যাগ বা একটা আপনার আহ, নাম কি, নাম তো ভুলে যাই। আচ্ছা, গুচি ব্যাগ, একটা লুই গুচি বাটন। ব্যাগের, লুই বুটন, ইয়েস, রাইট। সো একটা ব্যাগ, এটার যে র মেটেরিয়াল, সো তার ব্যাগের যে একটা চামড়া হতে পারে, আর্টিফিশিয়াল লেদার হতে পারে, whatever, এটার অ্যাক্সেসরিজ যা লাগছে, সেলাই, সবকিছু অ্যাড করে যদি আমরা অ্যাড করি, তো দেখা যাচ্ছে তার চেয়েও, মানে হয়তোবা সব যোগ করলে 100-150 ডলার প্রাইস হচ্ছে, বাট এটা সেল হচ্ছে গিয়ে মার্কেটে $5,000, হ্যাঁ, বা ইভেন মোর প্রাইস। সো এই যে, এবং এবং ওরা সাকসেসফুলি দে আর সেলিং ইট, তাই না? সো পাবলিক যখন কিনতেছে, ওরা কিন্তু ওই ব্যাগের যে ম্যাটেরিয়ালের জন্য এই টাকাটা দিচ্ছে না, দে আর গিভিং ইট ফর দ্য ব্র্যান্ড, তাই না? কি ঠিক না? স্যার, সো আমরা আমরা আরো সিম্পলিফাই করবো। ধরেন আপনি দুইটা আইডেন্টিক্যাল শার্ট, একই ধরনের শার্ট, হ্যাঁ, একই শার্ট এক জায়গা থেকেই তৈরি করা, হ্যাঁ। একটাতে আপনার আহ আমাদের দেশের একটা ব্র্যান্ডের নাম বলেন না, ইয়েলো, হ্যাঁ, একটাতে ইয়েলোর ব্র্যান্ড দেয়া, আর একটাতে কোনো ব্র্যান্ড লেখা নাই। So, আপনারা বলেন কোনটার প্রাইস বেশি হবে? স্যার ইয়েলোটা ইয়েলো 3 ডাবল লেখা হবে দেখি। স্যার। রাইট, ইয়েলোটা বেশি হবে কেন? বিকজ উই আর পেইং ফর দ্য ব্র্যান্ড নেম, তাই না? নাও হোয়াট ডাজ ইট মিন বাই বাইং দ্য ব্র্যান্ড? আমি কি ব্র্যান্ড কিনে ফেলতেছি নাকি? সো এই যে একটা ছোট্ট লোগো লাগানো থাকে যেখানে লেখা আছে ইয়েলো, এই ছোট্ট একটা লোগো আমাকে অ্যাসিওরেন্স দিচ্ছে যে এই প্রোডাক্ট একটা সার্টেন কোয়ালিটির মধ্যে থাকবে, যে কোয়ালিটিটা আমি অ্যাকসেপ্ট করে আই এম রেডি টু পে a little bit extra. সো যেটার ওই ব্র্যান্ডিংটা করা নাই, সেটাতে কি হচ্ছে, আমাকে একটা রিস্ক নিতে হবে, কারণ আমি তো জানি না এটার প্রোডাক্টটা কি। এটা কটন বলে কি কটন দিচ্ছে, এটা যে রং দিচ্ছে এটা কি আদৌ এক ধোয়ার পর থাকবে, নাকি বোতাম খুলে পড়ে যাবে, নাকি ধোয়া দিলে রং চলে যাবে, উই ডোন্ট নো। কারণ ওইটা ওই অ্যাসুরেন্স কেউ দিতে পারছে না, বিকজ ইট হ্যাজ নো ব্র্যান্ডিং। বাট দ্য মোমেন্ট ইউ হ্যাভ এ ব্র্যান্ডিং অ্যান্ড ইফ দ্য ব্র্যান্ড ইজ স্ট্রং, the more stronger the brand, the more value it creates, and কাস্টমারের কাছে এটার গ্রহণযোগ্যতা তত বেশি থাকে, যে কারণে we are ready to pay more to buy that particular brand, right? So brand is a promise made to the customer to deliver certain tangible and intangible values each time a buyer buys the branded product. এখানে আরেকটা বিষয় আছে, ব্র্যান্ড অনেক সময় আহ, আমাদের ইনটেনজিবল ভ্যালু অ্যাড করে। ইনটেনজিবল ভ্যালুটা কি? আপনি একটা সার্টেন ভ্যালু, সরি, ব্র্যান্ড ক্যারি করা মানে এইটা বোঝায় যে আপনি সোসাইটিতে আপনার পজিশন করবেন, তাই না? Please, তো sir, আপনি build যদি, relationship and nutrition, nourishing the devote. হ্যাঁ, সরি, ব্র্যান্ড বলতে তো সাধারণত বিল্ডিং রিলেশনশিপ এন্ড নারিশিং দ্য ডিভোট কে বোঝানো হয়, যেটা হচ্ছে ভক্তি, রাইট, মাইন্ডের যে এবং ভক্তি থাকে সেটাকে বোঝায়। রাইট, এবং এই ভক্তিটা যখন আপনি আপনি ওই পার্টিকুলার ব্র্যান্ডটা নেবেন, আপনার
অন্যান্য যারা এই ব্র্যান্ডটা চেনে তারা আপনাকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে, এবং ইউ অলসো ফিট ইন টু দ্যাট গ্রুপ ভেরি ইজিলি উইথ দ্যাট ব্র্যান্ড, জি স্যার। তাই না? জি। সো এই জন্য ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যত স্ট্রং ব্র্যান্ডিং করা যায় আপনি তত প্রিমিয়াম প্রাইস মার্কেট কাস্টমারের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। কাস্টমার উইল বি উইলিং টু পে দ্যাট প্রাইস। সো ব্র্যান্ডের তিনটা এসেনশিয়াল ফিচার, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে লিভারি বা লাইভারি। লাইভারি হচ্ছে ছবিটা আর কি, বা কোনো একটা সিম্বল। আর অ্যাসোসিয়েশনস এন্ড পার্সোনালিটি। তো আপনারা দেখবেন যে ওই যে ব্র্যান্ডের, আপনি যত বড় বড় ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, সেখানে দেখবেন দুনিয়ার যত বড় বড় সেলিব্রিটি তাদেরকে নিয়ে আসে। ওয়াই? সো দ্যাট পিপল ক্যান অ্যাসোসিয়েট দেম উইথ দেয়ার সেলিব্রিটি। হ্যাঁ, যে আমার ফেভারিট ফুটবল প্লেয়ার এটা পড়ে, সো আমিও যদি এটা পড়ি, that I feel an association with him, তাই না? অথবা অমুক নায়িকা এই ড্রেস পরছে, সো আমি পড়লে আমারও মনে হয় আমিও বোধহয় নায়িকার মতো হয়ে গেছি, তাই না? সো দ্যাটস দি পাওয়ার অফ ব্র্যান্ডিং, ইটস সো ইম্পর্টেন্ট। এবং মার্কেটিং, অ্যাকচুয়ালি মার্কেটিং একটা বড় ফাংশন হচ্ছে ব্র্যান্ডটাকে ক্রিয়েট করা। এবং ব্র্যান্ড, ইটস নট, ব্র্যান্ড কিন্তু রাতারাতি হয় না যে আমি আহ সকালে উঠে একটা ব্র্যান্ড তৈরি করলাম, বিকালে আমার ব্র্যান্ড স্ট্রং হলো। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। সময় লাগে, ইট টেকস টাইম। হ্যাঁ, কনসিস্টেন্ট কোয়ালিটি, কনসিস্টেন্সি, ডেলিভারি দেওয়া টু স্যাটিসফাই ইউর কাস্টমার, অনলি দেন একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়। বাট ওয়ান্স ইউ ক্রিয়েট দ্য ব্র্যান্ড, ইটস ভেরি পাওয়ারফুল, ভেরি স্ট্রং। 2024 এর মানে টপ 10 ব্র্যান্ডস ইন টার্মস অফ ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু। সো প্রথমটা কি বলেন দেখি? ফোন স্যার, অ্যাপল আর কি, হ্যাঁ, অ্যাপল স্যার। অ্যাপল। অ্যাপল হচ্ছে সবচেয়ে সবচেয়ে ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটার ব্র্যান্ডের ভ্যালু হচ্ছে $516 বিলিয়ন। And then you have Microsoft, Google, Amazon, Samsung, Walmart, TikTok, Facebook, টিফোন। টিফোন হচ্ছে জার্মানির ফোন কোম্পানি। And then ICBC, আইসিবিসি হচ্ছে গিয়ে চায়নার একটা ব্যাংক, লার্জেস্ট ব্যাংক। সো ইফ ইউ সি, প্রথম উপরের পাঁচটা আর প্লাস নিচে ওই দুটা আছে, পাঁচটা আর নিচে 7 এবং 8, এগুলা হচ্ছে সব টেক। অ্যাকচুয়ালি ইভেন 9 নম্বর টেক ফোন। সো ওয়ালমার্ট হচ্ছে রিটেল বিজনেস, আর 10 নম্বর আইসিবিসি হচ্ছে ইটস এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আহ লেফটে যদি দেখেন, এগুলো হচ্ছে, এটা হচ্ছে দ্য টপ ব্র্যান্ডস, 100 ব্র্যান্ডস অফ 2024। এবং এখানে আপনি দেখেন ওই ছোট ছোট বিভিন্ন সেগমেন্টে ভাগ করা আছে, So, এক একটা কালার ডিনোটস এক একটা সেগমেন্ট এখানে। So you can see, they all is a Microsoft phone, Samsung, big names. Then you have these. আর ডান দিকের এটা, এটা যদিও সরাসরি আসলে ব্র্যান্ডিং এর সাথে না, বাট এটা হচ্ছে এই যে ডিফারেন্ট, মানে একটা একটা অর্গানাইজেশন তার নিজেকে বাঁচায় রাখার জন্য ইনোভেশন কতটা ইম্পর্টেন্ট। ইফ ইউ সি আইফোন, মানে এটা হচ্ছে অ্যাপল। অ্যাপল 2001
আহ, 2001-এর শেষের দিকে আইপড লঞ্চ হলো, দ্যাট ওয়াজ দ্যার প্রথম হার্ডওয়্যার প্রোডাক্ট। এন্ড দেন আইফোন লঞ্চ হয়েছে 2005, 6, 7-এ। এন্ড দেন 10-এ গিয়ে আইপ্যাড লঞ্চ হয়েছে, অ্যাপল ওয়াচ, আইপড। সো দেখেন, আফটার কিছু সময় পর পর দে আর কামিং আপ উইথ টোটালি নতুন প্রোডাক্ট which is keeping the momentum of the growth. And if you see, now it's almost a $400 billion company, 300 something billion. সেটা হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, ইনোভেশন। ওকে, আমরা এই ব্র্যান্ড পজিশনিং, বিশেষ করে প্রাইসিং এর ক্ষেত্রে এটা আমরা আগেও দেখছি। বাট এখানে আহ চারটা নাম, ওই চারটা কোঅর্ডিনেটর, চারটা নাম ডিনোট করা হয়েছে। একটা হচ্ছে হাই প্রাইস এন্ড হাই কোয়ালিটি, এটা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড। সো প্রিমিয়াম ব্র্যান্ড মানে কোয়ালিটিও হাই, প্রাইসিংও হাই। কাউবয় ব্র্যান্ড, প্রাইস হাই বাট কোয়ালিটি ইজ নট সো গুড, সো তার মানে ইটস ওভার প্রাইসড, এটাকে বলা হয় কাউবয় ব্র্যান্ড। বার্গেন ব্র্যান্ড হচ্ছে গিয়ে কোয়ালিটি ভালো, বাট এগুলো হচ্ছে লো লো প্রাইস সলিউশন, এই জন্য এটাকে বলা হচ্ছে বার্গেন ব্র্যান্ড। এন্ড দেন ইকোনমি ব্র্যান্ড হচ্ছে গিয়ে চিপ, কোয়ালিটি হচ্ছে লো, এবং প্রাইস লো, সো এটা হচ্ছে গিয়ে ইকোনমি ব্র্যান্ড। সো এগেইন, দিস ইজ দিস এই যে কে কোন জায়গায় পড়তেছে, এগুলো হচ্ছে অল পজিশনিং, ব্র্যান্ডের পজিশনিং। পজিশনিং মানে হচ্ছে কাস্টমারের পারসেপশন, বেসড অন কাস্টমার পারসেপশন এই ব্র্যান্ডের পজিশন এই জায়গায়। ওকে, বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। কারো কোনো প্রশ্ন আছে সোফা? স্যার ব্র্যান্ড ইকুইটি। ব্র্যান্ড ইকুইটি কি? ব্র্যান্ড ইকুইটি হচ্ছে গিয়ে যে একটা ব্র্যান্ডের কারণে ওই প্রোডাক্টে কতটুকুন কি ভ্যালু অ্যাড। সো একই প্রোডাক্ট দুইটা যদি হয়, একটা ব্র্যান্ডেড একটা নন ব্র্যান্ডেড, সো আমরা আগেও বলছি যে ব্র্যান্ডেডটা উইল বি মোর ভ্যালুয়েবল, তাই না? সো ওই যে অ্যাডিশনাল ভ্যালুটা যেটা অ্যাসাইন করা হবে ওটার উপরে, এটাই হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার ব্র্যান্ডের ব্র্যান্ড ইকুইটি। It is the perceived value of a recognizable brand name in the eyes of consumer. So consumer এর ক্ষেত্রে it's a perceived একটা value, যে কাস্টমার মনে বুঝতেছে যে এটার দাম বেশি হলেও it's worth buying that product at a higher price. Why? Because of the brand. ক্লিয়ার সবাই? স্যার। বুঝতে পারছেন ব্র্যান্ড ইকুইটি? স্যার সো যেমন এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যাপল, স্টারবাকস এন্ড কোকা কোলা। আপনারা সবাই নিশ্চয়ই চেনেন অ্যাপল। তো অ্যাপল, স্টারবাকস হচ্ছে ইটস ভেরি reputed global cafe, basically coffee shop, coffee brand. But now they have a lot of other varieties also, এবং এই কফিটাকেও ওরা বিভিন্ন ভাবে এটাকে প্রোডাক্টে নিয়ে আসছে আর কি, সার্ভিসটা, which very renowned. So you see, so brand equity examples include companies like Apple, Starbucks, Coca-Cola, which have built strong brand recognition, loyalty through a consistent quality and positive customer experiences. সো আপনি এই যে তিনটা ধরেন, প্রথমটা তো আর সবাই চিনেন, লাস্টেরটা হচ্ছে স্টারবাকসটা আমাদের বাংলাদেশে নাই, বাট না থাকলেও আমার মনে হয়
মোস্ট অফ ইউ হ্যাভ সিন ইট, এবং আপনারা জানেন সিমিলার ভাবে আমরা দেখতে পারি যেমন কেএফসি আছে, পিৎজা হাট আছে। সো একটা লোগো দেখলেই আমরা বুঝি হোয়াট ইট ইজ এবং হাউ মাচ। সো দিস ক্যারিজ এ সার্টেন ভ্যালু, এবং এই ভ্যালুটা কনসিস্টেন্টলি ওভার দ্য ইয়ার্স বিল্ড হয়েছে বিকজ অফ দ্য কোয়ালিটি অ্যান্ড কাস্টমারের পজিটিভ এক্সপিরিয়েন্স, কাস্টমার এক্সপিরিয়েন্স গুলো পজিটিভ হবে। এবং সো আমরা যেমন অ্যাপল অ্যাপল আমরা যখনই দেখি উই উই আমরা ব্যাক অফ দ্য মাইন্ড আমরা বুঝি যে মানে হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করবে, হ্যাঁ, ডিজাইন উইল বি বিউটিফুল, প্রত্যেকটা প্রোডাক্ট উইল বি ফ্ললেস, কোনো ধরনের সমস্যা নাই। এবং ইনোভেশন, ইনোভেশন ইনোভেশন মানে নতুন জিনিস, নতুন নতুন নিত্য নতুন জিনিস আসবে, এবং মানে টপ অফ দ্য কি বলা যায়, টপ অফ দ্য ক্লাস আপনার প্রোডাক্ট হবে। স্টারবাকস এর ক্ষেত্রে ইউনিক কফি এক্সপিরিয়েন্স। So it's not যে you're having a cup of coffee, it's the whole experience of having a cup of coffee. And then কোকেরটা তো আর বলার অপেক্ষাই রাখে না, যে ইটস এ ভেরি হাই ব্র্যান্ড ভ্যালু, যেটা দেখলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ইটস ওয়ান্স ইউ হ্যাভ এ কোক ইটস ভেরি রিফ্রেশিং। এবং যেহেতু ইটস বিন দেয়ার সিন্স লং লং টাইম, এটার সাথে অনেকের অনেক ধরনের ইমোশনাল মেমোরিও জড়িত থাকে। সো অল অফ দিস হচ্ছে গিয়ে ব্র্যান্ড ইকুইটির এক্সাম্পল। নাও এই ব্র্যান্ড ইকুইটি হাউ, একটা ব্র্যান্ড ইকুইটি কিভাবে একটা সাকসেসফুল ব্র্যান্ড ইকুইটি কিভাবে একটা অর্গানাইজেশন তৈরি করতে পারে। সো কেলার্স ব্র্যান্ড ইকুইটি মডেল, এটাকে কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি মডেল বলেন, সিবিবিই, কাস্টমার বেসড ব্র্যান্ড ইকুইটি মডেল। সো it's a pyramid shape, যেখানে it starts with the identity of the brand and ends with the resonance with the brand. Resonance মানে একাত্মতা। আহ এবং এই প্রতিটা স্টেপে ইফ ইউ সি যে there are certain things, যেমন নাম্বার ওয়ান হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, হু ইউ আর, হু আর ইউ, ইউ বলতে ব্র্যান্ডটা বোঝাচ্ছে বা প্রোডাক্টটা বোঝাচ্ছে, হু, হোয়াট আর ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, এন্ড দেন হোয়াট অ্যাবাউট ইউ এন্ড মি, মানে তোমার সাথে আমার আমার সম্পর্কটা, ফাইনালটা। সো অ্যান্ড ওয়ান্স ইউ ক্যান অ্যাচিভ দ্যাট রেজোনেন্স, এই রেজোনেন্সটা যখন বিল্ড করা সম্ভব হবে, তখনই আপনার আহ তখনই মানে ইটস লাইক একাত্মতা, একই হারমোনি। সো তখনই দ্যাট ব্র্যান্ড বিকামস ভেরি স্ট্রং, এবং মোট কথা ব্র্যান্ডের সাথে আপনি একাত্ম একাত্ম হয়ে গেলেন। সো তার মানে ব্র্যান্ড বিকামস ইনসেপারেবল। ওকে, লেট আস টেক এ ব্রেক। হ্যাঁ, আমি এরপরে আইল গো থ্রু এই যে চারটা আমরা ডিসকাস করলাম, উইল গো থ্রু দেম ইন ফার্দার ডিটেলস। লেট আস টেক এ ব্রেক, বাজে 8:45। মানে লেট আস কাম ব্যাক এট 8:50, 55। কখন আসবো, 8:50 না 55 বলেন আপনারা? স্যার স্যার 55। ওকে, সো 8:55 এ লেট আস স্টার্ট এগেইন। হ্যাঁ, করবি স্যার। ওকে। আচ্ছা, আজকের যে এই সিনপসিসটা, এটা অলরেডি আপনাদের এই জুমে আমি মেসেজে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা একটু ডাউনলোড করে। ওকে, সো ব্র্যান্ড ইকুইটি, হ্যাঁ, লেভেল ওয়ান,
এই যে এটা ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড অ্যান্ড আইডেন্টিটি, হু আর ইউ অ্যান্ড হোয়াট মেক্স ইউ ইউনিক। সো এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন এই লেভেলে, যে তুমি কে। তুমি বলতে ব্র্যান্ড বা প্রোডাক্টের কথা বলা হচ্ছে, কনজিউমারের মনে ব্র্যান্ড বা প্রোডাক্টের কথা। সো তুমি কে এবং হোয়াট মেক্স ইউ ইউনিক, অন্যান্যদের চেয়ে তোমার কি কি এমন আছে যেটা আমি অন্যটা ছেড়ে আমি তোমাকে কিনবো। So this is how customers look at the brand and distinguish it from others. So এটা হচ্ছে একদম ভেরি বেসিক এবং ফান্ডামেন্টাল যে অবস্থানটা, যে কাস্টমাররা ফার্স্টেই দেখছে এবং হাউ দে ডিস্টিংগুইশ ইট ফ্রম আদার্স। ইটস মোস্ট ইম্পর্টেন্ট লেভেল। কেন? কারণ এখানেই ইন্ট্রোডাকশন হচ্ছে ওই পার্টিকুলার ব্র্যান্ডের সাথে। হ্যাঁ, আপনার কাস্টমারের প্রথম ইন্টারাকশন হচ্ছে। হ্যাঁ, সো এখানে সো এই পর্যায়ে এই ব্র্যান্ডের রোল দুইটা, একটা হচ্ছে টু আইডেন্টিফাই দ্য ইউএসপি। ইউএসপি হচ্ছে গিয়ে ইউনিক সেলিং পয়েন্ট ইন দ্য মার্কেট প্লেস। সো ইউএসপিটা কি? ইউএসপিটা হচ্ছে গিয়ে যে ওই যে ডিস্টিংগুইশিং ফিচার, যে মার্কেটে তো আরো প্রোডাক্ট আছে। সো মার্কেটে তো আরো প্রোডাক্ট আছে, তো আপনার আপনার এই প্রোডাক্ট, আপনার এই প্রোডাক্টের কি এমন ফেসিলিটি, হোয়াট ইজ দ্য ইউনিক পয়েন্ট যেটা আপনার আছে আপনার প্রোডাক্টে, যেটাতে কাস্টমাররা আপনার আহ, আহ, এই প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে। অ্যান্ড টু লেট দ্য কাস্টমার্স নো হু ইউ আর। সো ব্র্যান্ড ম্যানেজারদের কি কাজ, এই লেভেলে কি করে? নাম্বার ওয়ান, আইডেন্টিফাই দ্য ইউএসপি। সো ইউএসপিটা কি? আইডেন্টিফাই করা এবং মার্কেট রিসার্চ করা, যে আমার টার্গেট যে অডিয়েন্স, তাদের তাদের কি চাওয়া, টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি যদি মার্কেটের চাওয়াটা বুঝতে পারেন, তাহলে আপনি এই চাওয়া অনুযায়ী ইউ ক্যান কেটার দ্যাট, রাইট? চাওয়া নাই, আপনি কেটার করতে পারবেন না। Target the customers with channeled ad campaigns to ensure they know who you are and understand. So first হচ্ছে to identify, আমি আমি বলতে আমার প্রোডাক্টের ইউএসপি টা কি, নাম্বার ওয়ান। নাম্বার টু, মার্কেট কি চায়, এন্ড দেন কাস্টমারকে টার্গেট করা। নাও এখনকার দিনে আমাদের কি হয়, সোশ্যাল মিডিয়া, তাই না? সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ইজ ভেরি ইফেক্টিভ। ওইখানে ইউ ক্যান টার্গেট ভেরি ইফেক্টিভলি, এফিসিয়েন্টলি, একদম আপনার যে টার্গেট গ্রুপকে টার্গেট করা প্রয়োজন সেটা দিয়ে করা যায়। এবং ইউর ফেসবুক, ইউর গুগল, ইউ হ্যাভ সো মেনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনার স্পেসিফিক গ্রুপকে টার্গেট করা যায় এবং তাদেরকে জানানো যে হু ইউ আর অ্যান্ড হোয়াট ইজ ইউর ইউএসপি। সেকেন্ড হচ্ছে এই যে এই পার্টটা, এখানে ব্র্যান্ড মিনিং, হোয়াট ইউ আর, সো হোয়াট আর ইউ। সো কাস্টমাররা যখন ব্র্যান্ডটার সম্বন্ধে আইডেন্টিফাই, ফার্স্টে প্রথম ইন্টারাকশনে কাস্টমারটা জানলো ব্র্যান্ডটা, এন্ড দেন সেকেন্ড পার্টে হচ্ছে গিয়ে যে তুমি হোয়াট আর ইউ। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ব্র্যান্ড পারফরমেন্স অ্যান্ড ইমেজারি। ব্র্যান্ড পারফরমেন্স হচ্ছে গিয়ে আপনার এই মানে ব্র্যান্ড পারফরমেন্স হচ্ছে গিয়ে যে ওই যে এখানে বলছে যে মেক অর ব্রেক ডিল, যে এই জায়গায় হয় আপনি কানেক্টেড হবেন কাস্টমারের সাথে, অর আপনার ডিসকানেক্টেড হয়ে যাবে। সো পারফরমেন্সটা কাস্টমারের মন মতো, তার চাহিদা মতো হলে ইউ ক্যান মেক ইট, যদি না হয় দেন ইট ব্রেকস। অ্যান্ড ইমেজারি, একটা ইমোশনাল, একটা আহ, একটা সাইকোলজিক্যাল বা সোশ্যাল একটা নিড তৈরি করা। ইমেজারি, ইমেজের মানে বোঝেন তো, ছবি আর কি, ইমেজ, একটা ইমেজ তৈরি করা।
সো ইমেজ দিয়ে ইউ গেট কানেক্টেড উইথ দ্য কাস্টমার। সো এই লেভেলে ব্র্যান্ড ম্যানেজারদের কি কি করণীয়? চেক দ্য প্রোডাক্ট সার্ভিস ইজ লিভিং আপ টু দ্য। সো আমরা যে যে প্রমোশনের মাধ্যমে আমরা যেটা বলছি ওকে আমার এই প্রোডাক্ট এই করে সেই করে, রিয়েলি এটা করতেছে কিনা, এবং কাস্টমার থেকে ফিডব্যাক নেওয়া যে তাদের ফিডব্যাকটা কি পজিটিভ না নেগেটিভ। যদি নেগেটিভ থাকে ইউ ফিক্স দ্য নেগেটিভস, ইউ অ্যাড্রেস দ্য নেগেটিভস। অ্যান্ড আপনার অ্যাডভার্টাইজমেন্টটা যাতে সত্যি হয়, ইউ 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 প্রমোট, ইউ অ্যাডভার্টাইজ হোয়াট এভার ইজ ট্রু, মানে ওভার কোনো কমিটমেন্ট না করা, বা যেটা না তার চেয়ে সেটা বলা, ওইটা না করা। এবং এই টাইমে ওই যে ডেভেলপ প্যাকেজিং, লোগো, যেগুলা কিনা কনসিস্টেন্ট। সো এইখানে যে ব্র্যান্ডের যে মানে ওই যে ইমেজারিটা এখানে আইডিয়া নেই। সো ওই যে যেমন কোকা কোলা আপনি দেখলেই বুঝেন এটাকে, বা কোকা কোলা তো নাম, আপনি অ্যাপেলের কালো অ্যাপেলটা দেখলেই বুঝেন ইটস এন অ্যাপেল প্রোডাক্ট, তাই না? নাইকির ওই সাইনটা দেখলে ইউ আন্ডারস্ট্যান্ড ইটস এ নাইকি প্রোডাক্ট। অ্যাডিডাসের ওই যে তিনটা পাতা কাটা কাটা দেখলেই বুঝেন ইটস অ্যাডিডাস। সো এই 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 ইমেজারিটা ডেভেলপ করা। সবাই আছেন তো এই পর্যন্ত? ইয়েস স্যার। বুঝতেছেন সবাই? কোনো প্রশ্ন আছে কারো? স্যার। ওকে, থার্ড হচ্ছে গিয়ে ব্র্যান্ড রেসপন্স। হোয়াট আর দ্য ফিলিং ফর দ্য ব্র্যান্ড? সো এটা হচ্ছে এই পার্ট, ফিলিংস অফ দ্য ব্র্যান্ড, মানে কাস্টমারদের ফিলিংসটা কি। On this level, judgment and feelings can be hard to separate and are intensely personal for each individual customer. So, customer personally they feel an attachment with this brand. So again, these are all personal. যেমন কেউ কেউ মনে করতে পারে এটা আমার, কেউ কেউ অথবা অতটা রিলেট করতে পারবে না, কেউ কেউ অনেকটা রিলেটেড ফিল করবে। So it's all about feeling, how you personally or the customer, how the customer feels. So এখানে ব্র্যান্ড ম্যানেজার কি করতে হবে? একটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক, কন্টিনিউয়াস ফিডব্যাক নিতে হবে যে কোনো চ্যানেলের মাধ্যমে। এবং মেইন হচ্ছে টু আইডেন্টিফাই দ্য পেইন পয়েন্টস and areas of customer dissatisfaction. Again, fix the negatives. Brand perception survey করা, যে কাস্টমাররা কি পারসিভ করছে ব্র্যান্ড সম্বন্ধে, এবং কাস্টমারদের সাথে ইমোশনাল বন্ডেজ তৈরি করার জন্য কাজ করা। সো এটা ইট ক্যান বি অফার করা, ডিসকাউন্ট করা, হ্যাঁ, কোন একটা পার্টিকুলার ডিসকাউন্টিং, কি বলে যে প্রমোশনাল কোন অ্যাক্টিভিটি, যেটার মাধ্যমে ওই বন্ডিংটা স্ট্রং করা কাস্টমারের সাথে। এন্ড দেন ফাইনালি হচ্ছে গিয়ে ব্র্যান্ড রেজোনেন্স। হ্যাঁ, সো এটা হচ্ছে একদম টপ লেভেলে, যেটা বলছিলাম যে এর স্ট্রং রিলেশন। রেজোনেন্স মানে টু বি ইন হারমোনি আর কি, মানে ব্র্যান্ডের সাথে একদম একাত্মতা। The apex of Keller's CBBE model is resonance. When a customer is loyal to the brand, considers it superior, will buy no other brand. অনেক সময় ব্র্যান্ড কমিউনিটি থাকে, তার সাথে যুক্ত হয়। So they become brand ambassadors also. Advocates its merits to others, so they become brand ambassadors. হ্যাঁ, so তারাই তার বন্ধু বান্ধব, তার পরিচিত লোকজনদেরকে ব্র্যান্ড সম্বন্ধে অ্যাডভোকেটসি করে। এই টাইমে ব্র্যান্ড ম্যানেজারদের কি করতে হবে? এই কাস্টমার যারা অলরেডি এই টপ অফ দ্য পিরামিডে আছে, তারা যাতে এখান থেকে না নেমে আসে সেই ব্যবস্থা করতে হবে। যারা ওই লেভেলে আছে তাদেরকে এক্সট্রা প্রিভিলেজ, হ্যাঁ, ভিআইপি ট্রিটমেন্ট দিতে হবে। তাদেরকে আলাদা কোয়ালিটি, আলাদা আছে না বোনাস, যেমন আমাদের ওই আপনাদের বিভিন্ন এয়ারলাইন্স এর লয়্যালটি প্রোগ্রাম থাকে। সো যারা অনেক হাই, অনেক ফ্রিকোয়েন্ট ফ্লাই করে,
তাদেরকে সেপারেট কার্ড দেওয়া হয়, সো দে গেট অ্যাক্সেস টু লাউঞ্জ ফেসিলিটিস। আপনার ইজিলি দে ক্যান, কি বলা যায়, তাদের শিক ইকোনমি থেকে দে ক্যান আপগ্রেড ইট টু বিজনেস অর ফার্স্ট ক্লাস, and then they get early access, boarding এ early so এরকম, so to make them feel যে তারা they are treated differently. আর এইখানে এসে again মানে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এখানে কাস্টমারদেরকে কন্টিনিউয়াস প্যাম্পারিং করতে হবে, তাদেরকে কন্টিনিউয়াস, সো দ্যাট কোনো মতে এখান থেকে, কারণ এই কাস্টমার বেসই হচ্ছে আপনাদের মানে এই ব্র্যান্ডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ইটস দে নট অনলি বাই দ্য স্টাফ, দে অলসো অ্যাডভোকেট ফর, দে আর তাদের তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে। So তারাও লোকজনদেরকে মানে নতুন সেলস এর জন্য উৎসাহিত করছে। ঠিক আছে ভাই। এই ইয়েটা সবাই বুঝছেন তো? জি স্যার। ওকে, এটা হচ্ছে এইকার্স ব্র্যান্ড ইকুইটি মডেল। এটা হচ্ছে কেলার্স হচ্ছে একটু ডিফারেন্ট। কেলারে যেরকম ব্র্যান্ড ইকুইটিটা মোস্টলি ইমোশন, হ্যাঁ, ইমোশনাল অ্যাটাচমেন্ট, এটা নিয়ে ইয়ে করছে। ডেভিড ডেভিড একার বলছে যে না, এটা এত কমপ্লিকেটেড না, ইটস মাচ সিম্পলার, এবং এখানে ইটস মিক্সচার অফ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাসোসিয়েশন এন্ড লয়্যালটি। সো আগেরটা ছিল ইটস মোর অফ দ্য পার্সোনালাইজড, কি বলে, ইমোশনাল। আর একার বলছে না, ব্র্যান্ড ইকুইটি হচ্ছে গিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ডটাকে জানা, ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট করা নিজেকে, অ্যাসোসিয়েশন অ্যান্ড ব্র্যান্ড লয়্যালটি, বেসিক্যালি এই তিনটা। হুম। এবং এই তিনটা এখানে কিভাবে কাজ করছে সেটা আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে এই ব্র্যান্ডটা পাবলিক কতটুকুন জানে বোঝে। ব্র্যান্ড লয়্যালটি, হাউ লয়াল আর দে পিপল, কতটা লয়াল। পারসিভড কোয়ালিটিটা কি ব্র্যান্ডের, সো আমার পারসিভড কোয়ালিটি যদি অনেক হাই হয় আর আমি যদি লো কোয়ালিটি দিই, তাহলে আমার ব্র্যান্ডের ওভারঅল ভ্যালু, ব্র্যান্ড ইকুইটি কমতে থাকবে। আমার পারসিভ লেভেলের চেয়ে যদি বেশি দেই, ইটস গুড, বাট দেন উই অলসো নিড টু কনসিডার দ্য অ্যাসোসিয়েটেড কস্ট টু দ্যাট। সো আমরা যদি কন্টিনিউয়াসলি আমার এক্সেস কোয়ালিটি দেই, যেটা আমার কাস্টমার ইজ নট উইলিং ফর, সো উই আর গিভিং দেম সাম মানে কোয়ালিটি at free of cost. আমরা অ্যাফোর্ড করতে পারলে ভালো, ভেরি গুড, বাট ইফ উই কান্ট অ্যাফোর্ড দেন উই শুড নট ডু দ্যাট। ব্র্যান্ড অ্যাসোসিয়েশন, যে হাউ ডু পিপল অ্যাসোসিয়েট দ্য ব্র্যান্ড উইথ, মানে আপনি ওই ব্র্যান্ডটা পড়লে আপনি কি, ডু ইউ ফিল প্রিভিলেজড, হ্যাঁ, ডু ইউ ফিল যে হ্যাঁ ইউ বিলং টু এ সার্টেন গ্রুপ, or how much do you belong that? আর ফাইনালি হচ্ছে গিয়ে পেটেন্ট। অনেক সময় আইপি প্রোপ্রাইটারি রাইট থাকতে পারে কোনো পার্টিকুলার, ওই যে আপনারা দেখবেন যে প্রতিটা লোগোর পাশের সাথে আরটিডি লেখা থাকে, রেজিস্টার্ড ট্রেডমার্কস, তার মানে এই লোগো অন্য কেউ ইউজ করতে পারে না unless until they have written permission. Clear? Okay, marketing mix, product, price, promotion, place, people, process, and physical evidence. এগুলো আপনারা সবাই আগেই পড়ে আসছেন মার্কেটিং এ। আমরা লেটস গো থ্রু দেম ভেরি কুইকলি। প্রোডাক্টের ক্ষেত্রে ডিজাইন, কোয়ালিটি, টেকনোলজি, ব্র্যান্ডিং, সার্ভিস অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সো
প্রোডাক্টের আমরা আগেও একটা দিন ডিসকাস করছিলাম যে সার্ভিস, হ্যাঁ, সার্ভিস, প্রতিটা প্রোডাক্টের সাথে একটা সার্ভিস এলিমেন্ট থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই সার্ভিস এলিমেন্টটা পয়েন্ট অফ সেলে শেষ হয়ে যায়, এক্সপায়ার্ড হয়, কোনো কোনো সময় ইট গোজ ইভেন বিয়ন্ড দ্যাট। সো সার্ভিস ইজ সামথিং এমবেডেড, এবং নাওয়াডেজ আমরা প্রোডাক্টের চেয়ে সার্ভিসের ভ্যালুটা বেশি দিই। We pay more for the service than the value itself, so than the product. মানে গুডস, নট প্রোডাক্ট, সার্ভিস অলসো প্রোডাক্ট। গুডস, গুডস এর চেয়েও অনেক সময় সার্ভিসে আমরা বেশি পছন্দ। যেমন আপনি কোন একটা 5 স্টার হোটেলে বসে যদি এক বাটি ভাত খান, সেই ভাত আর একটা নর্মাল রেস্টুরেন্টের ভাতের মধ্যে তো কোনো তফাৎ নেই, একই ভাত। বাট স্টিল আপনি ওই 5 স্টার হোটেলে যদি ভাত খান, you will pay maybe 10 times more than what you pay uh, for the same rice in an ordinary restaurant. So আমরা যে এই 10 times অতিরিক্ত দিচ্ছি, that's the value of the service, not for the goods. প্রাইসের ক্ষেত্রে there are different pricing strategy থাকে, হ্যাঁ। লিস্টেড প্রাইস থাকতে পারে, ডিসকাউন্ট থাকতে পারে, ডিফারেন্ট প্রমোশনাল, অনেক অ্যালাউন্সেস থাকতে পারে, ক্রেডিট থাকতে পারে, পেমেন্টের মেথড হতে পারে, যে পেমেন্ট কিভাবে হবে। আহ, একদম শুরুতে একদম শুরুতে ট্রেডিং কিভাবে হতো? বার্টার পদ্ধতিতে, তাই না? বার্টার পদ্ধতি কি সবাই জানেন তো? Yes, sir. জি স্যার, পণ্যের বার্টার বিনিময়ে পদ্ধতি, পণ্য। রাইট, Sir, কারণ পণ্যের তখন কোনো বিনিময়ে টাকা পণ্য পয়সা নেই। ছিল না। রাইট, কোনো টাকা পয়সা নাই, তাই না? সো পণ্য বিনিময় হতো, হ্যাঁ। সো আপনি আপনি ধান চাষ করেন, আরেকজন আলু চাষ করে, আপনি ধানের বিনিময়ে আপনি আলু কিনছেন, অথবা ধানের বিনিময়ে আপনি অন্য কিছু কিনতেছেন। সো দ্যাটস বার্টার। এরপরে এখন তো আহ, টাকা পয়সা আসছে, এবং এখন তো অনলাইনে, হ্যাঁ, ইলেকট্রনিক্যালি পেমেন্ট হয় অনলাইন। প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট, সেলিং, পার্সোনাল সেলিং, সেলস প্রমোশন, ডাইরেক্ট মার্কেটিং, এগুলো আমরা পরে দেখবো আর আছে। আচ্ছা, আমার মনে হয় আচ্ছা, আর এই ফার্স্ট চারটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন এন্ড প্লেস। আর এই তিনটা হচ্ছে অ্যাডিশনাল ফর সার্ভিস। কি কি আছে? পিপল, প্রসেস এন্ড ফিজিক্যাল এভিডেন্স। সো পিপল হচ্ছে দোজ হু আর কন্ডাক্টিং দ্য সার্ভিস। প্রসেস, একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার প্রসেস হতে হবে, যেমন আমাদের অডিটের ক্ষেত্রে পিপল, উই নিড কোয়ালিফাইড পিপল যারা অডিট করতে পারে, তাই না? অডিট বোঝে এরকম লোক দরকার, এবং অডিটটা প্রপারলি হচ্ছে কিনা ডিপেন্ড করবে প্রসেসের উপরে, আমরা ওই প্রসেস গুলো মানছি কিনা। বা একজন ফিজিশিয়ান, সে যখন কোনো একটা ডাক্তার কোনো একজন রোগীকে দেখবে, সেও তাকে একটা সার্টেন প্রসেস মেনটেন করতে হয়। এন্ড দেন ফাইনালি হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। সো এই যে আমার সার্ভিসটা হইলো, এইটা ফাইনালি হোয়াট ইজ দ্য এভিডেন্স? আমরা একটা একটা স্পেসিফিক এভিডেন্স, কেন? বিকজ প্রোডাক্ট তো না এটা, হ্যাঁ। সো একটা ফিজিক্যাল এভিডেন্স দেয়া, যেটাতে বোঝা যায় যে হ্যাঁ, হোয়াট এভার যে সার্ভিসটা তার দেওয়ার কথা, সে তার সার্ভিসটা কমপ্লিট করছে। So, আমাদের অডিটের ফিজিক্যাল এভিডেন্স কি? Sir, audit report. রাইট, ভেরি গুড, অডিট রিপোর্ট। So product is anything that can be offered to the market for attention, acquisition, use, or consumption that might satisfy a want or need. So it can be a good, it can be service, it can be even an idea. Kagan's 5 promotion adoption strategies. So product, uh, are promotion. So do not change product, do not change promotion. এটা হচ্ছে স্ট্রেট এক্সটেনশন, মানে প্রোডাক্ট চেঞ্জ হবে না,
আমার প্রমোশনও চেঞ্জ করার প্রয়োজন নেই। অ্যাডাপ্ট প্রোডাক্ট অ্যান্ড ডু নট চেঞ্জ প্রমোশন, এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাডাপশন। মানে প্রোডাক্টটাকে অ্যাডাপ্ট করা, অ্যাডাপ্ট করা মানেই তো বুঝছেন যে জিনিসটাকে আহ কি বলা যায়, যে টু ফিট ইন আর কি, টু অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট প্রমোশন, ডু নট চেঞ্জ প্রোডাক্ট, সেখানে কমিউনিকেশনটাকে অ্যাডাপ্ট করতে হবে। আর প্রোডাক্ট অ্যাডাপ্ট, প্রমোশন অ্যাডাপ্ট, তার মানে ডুয়াল অ্যাডাপ্টেশন। তার মানে প্রোডাক্ট এবং প্রমোশন দুটাকেই করতে হবে। অ্যান্ড নতুন ডেভেলপমেন্ট যদি হয় তাহলে প্রোডাক্টটাকে ইনোভেট করতে হবে। সো 5টা প্রমোশনাল অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিস। ডিস্ট্রিবিউশন চ্যানেলের বিভিন্ন প্লেয়ার, হ্যাঁ, রিটেলার, হোলসেলার। হোলসেলার কারা? যারা বাল্কে কিনে রাখে, তাই না? এবং হোলসেলাররা রিটেলারের কাছে সেল করে, রিটেলাররা তখন রিটেল কনজিউমারের কাছে সেল করে। ডিস্ট্রিবিউটর এবং ডিলার, সো দে অ্যাক্ট অ্যাজ ইন্টারমিডিয়ারিজ। তারা প্রোডাক্ট নিয়ে আসে ম্যানুফ্যাকচারের কাছ থেকে, এনে তারা স্টোর করে এবং তারা এটা ডিস্ট্রিবিউট করে। এজেন্ট, এজেন্ট এজেন্ট হিসেবে কাজ করে, টু বিকাম এন এজেন্ট, প্রিন্সিপালের এজেন্ট হয়ে কাজ করা। ডাইরেক্ট সেলিং, পার্সোনাল সেলিং। আর ফ্র্যাঞ্চাইজি, ফ্র্যাঞ্চাইজি হচ্ছে গিয়ে যে ওই যে আপনি প্রোডাকশন করতে পারেন অথবা সেলও করতে পারেন, বাট ইউ ইউজ এ স্পেসিফিক লোগো উইথ দ্য পারমিশন অফ দ্য ফ্র্যাঞ্চাইজি, যার কাছ থেকে বলছেন, এবং এটার জন্য দে হ্যাভ টু পে প্রাইস। প্রমোশন মিক্স, 5 মেজর প্রমোশন। অ্যাডভার্টাইজমেন্ট, সবাই জানেন হোয়াট ইট ইজ। অ্যাডভার্টাইজমেন্ট ইটস ইনপার্সোনাল একটা ইয়ে, যে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলে আপনার প্রোডাক্টের গুণগান সবকিছু দিয়ে দিলেন, ইটস এ ওয়ান ওয়ে কমিউনিকেশন। মানে আপনি অ্যাডভার্টাইজমেন্টকে জিজ্ঞেস করে ইউ ডোন্ট গেট এনি আনসার। সো যা আছে ওইটাই আপনাকে নিতে হবে। প্রমোশন, ডিসকাউন্ট, কুপন, একটা কিনলে 2টা ফ্রি, এটা। পার্সোনাল সেলিং, পার্সোনাল সেলিং হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে সেল করা, তার মানে পার্সন গিয়ে আপনার কাছে সেল করছে। পাবলিক রিলেশন, আহ আপনি কোনো একটা ইভেন্ট স্পন্সর করলেন, অথবা আপনার কোনো একটা ব্যানার স্পন্সর করলেন, অথবা অফিসিয়াল কোনো একটা প্রেস রিলিজ, পেপারে প্রেস রিলিজ দিলেন, এগুলো হচ্ছে সব পাবলিক রিলেশন। আর হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। সো নাওয়াডেজ দিস ইজ ভেরি ইফেক্টিভ। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ইউ ক্যান, আমি আগেও বলছি কি, ইউ ক্যান টার্গেট ভেরি প্রিসাইসলি যে টার্গেট অডিয়েন্সটা, তাদেরকে। আচ্ছা, পুশ অ্যান্ড পুল প্রমোশনাল স্ট্র্যাটেজিস। পুলটা হচ্ছে গিয়ে যে বায়ার যখন পুল করে, বা বায়ার যখন ডিমান্ডটা ক্রিয়েট করে, তো বায়ার ডিমান্ড ক্রিয়েট করে রিটেলারকে, রিটেলারের কাছে যায়, রিটেলার তখন ম্যানুফ্যাকচার থেকে নেয়। সো ইটস এ পুল, মানে বায়াররা পুল করছে। পুশ হচ্ছে রিটেলার, মানে ম্যানুফ্যাকচারার রিটেলারের মাধ্যমে এটা মার্কেটে যখন বা কাস্টমার কাছে পুশ করতেছে। সো ইউজুয়ালি নতুন প্রোডাক্ট যখন হয় পুশ হয়, আর রেগুলার প্রোডাক্টের ক্ষেত্রে, নন প্রোডাক্টের ক্ষেত্রে পুল হয়। ওকে। আর প্রাইসিং, প্রাইসিং এর প্রিন্সিপাল। সো প্রাইসিং এর আপনার এখানে প্রাইস জোন, হ্যাঁ, প্রাইস জোনটা ফিক্স করা, যে কম্পিটিটর প্রাইসিং, এই যে এই পয়েন্টটা হচ্ছে কম্পিটিটরের প্রাইসিং। আপনার প্রাইসটা যদি বেশি হয় তাহলে প্রিমিয়াম প্রাইসিং। এটা কতটুকু নিতে পারবেন ঠিক
ততটুকুন ম্যাক্সিমাম প্রাইস নেওয়া যেতে পারে যেখান থেকে আপনার সেলসটা ফল করা শুরু আহ, হবে, ওই পর্যন্ত ম্যাক্সিমাম প্রাইসিং করতে পারবেন। আবার ডিসকাউন্ট প্রাইসিং হচ্ছে গিয়ে ততটুকুন পর্যন্ত করা যায় যতক্ষণ না আমি লস হয়ে যাচ্ছে। সো এই দুইটা এরিয়া আইডেন্টিফাই হলো, এই যে এটা এবং এবং এটা। সো তার মানে আপনার টোটাল প্রাইসিং এর রেঞ্জ হচ্ছে মিনিমাম এইটা, এর নিচে হলে লস, ম্যাক্সিমাম এইটা, এর বেশি হলে আমি আই এম লুজিং সেলস। আর মাঝখানে তো প্যারিটি, আমি আমার কম্পিটিটরের সাথে প্রাইস, সো প্রাইসিংটা এর মধ্যে কোনো একটা পয়েন্টে হবে। আর প্রাইসিং এর ক্ষেত্রে তিনটা ফ্যাক্টর, একটা হচ্ছে কোম্পানি, কম্পিটিশন আর কাস্টমার। আপনার কোম্পানি অ্যান্ড কম্পিটিশন এইটার আহ, মানে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে হতে হবে, এটাতে যাতে প্রাইস ফিক্সিং না হয়, যে যে আমরা বলি না সিন্ডিকেট, সিন্ডিকেট যাতে না হয়। এন্ড দেন কম্পিটিটর প্রাইসিং অ্যাডভান্টেজ, কাস্টমার অ্যান্ড কম্পিটিশন। সো এমন ভাবে আমার প্রাইসিংটা হবে যাতে কম্পিটিটরদের কাছ থেকে আমার প্রাইসিংটা আমি অ্যাডভান্টেজ পাবো। আর কোম্পানি অ্যান্ড কাস্টমার, পজিটিভ কাস্টমার ভ্যালু, মানে আমি যে ভ্যালুটা আমি কাস্টমারকে, যে ভ্যালুটা চার্জ করতেছি সেটা কাস্টমার উইলিং টু পে হইতে হবে। আর আমি আমি চিন্তা করলাম যে আমার এটা এক্স অ্যামাউন্ট আমার পাওয়া উচিত, বা কাস্টমার যদি রিয়েলাইজ না করে যে না এটা এইটা দিলে সে তার ভ্যালু পাচ্ছে, তাহলে এই এই প্রাইসিং এটাতে আপনি সেল করতে পারবেন। ওকে, সোফার কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইকোনমিক্স এর। আপনার ইকোনমিক্স তো অনেকেই পড়ছেন এখানে। কেউ বলবেন হোয়াট ইজ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড? স্যার দামের আমি সাথে সাথে ডিমান্ডের সাথে সাথে দামের যে পরিবর্তনটা হয় স্যার, দেখি প্রাইসে চাহিদা যোগান আর দামের যে ইয়েটা। হ্যাঁ, স্যার দামের পরিবর্তনের সঙ্গে যোগানের যে পরিবর্তন হয় এটাই স্যার ইলাস্টিসিটি বলেন। হ্যাঁ, ইলাস্টিসিটি হচ্ছে মানে পরিবর্তনের হার, যেটা পরিবর্তনের হার। সো প্রাইস ইলাস্টিসিটি, ইলাস্টিক ইলাস্টিক তো বা ইলাস্টিসিটি সবাই বোঝেন, হ্যাঁ। যেমন একটা পিস অফ, ওই যে রাবারের একটা টুকরাকে যদি টান দেওয়া হয়, এটা কি হবে? বাড়তে থাকবে, তাই না? সো আমরা বল প্রয়োগ করতেছি, জিনিসটা বাড়তেছে, বাড়তে বাড়তে একটা সার্টেন টাইম পরে আর বাড়বে না। বাট এটা যদি খুব নরম হয় তাহলে অল্প টান দিলে অনেক বাড়বে, তাই না? আর যদি শক্ত হয়, যত শক্ত হবে তত টানলে অতটা বাড়বে না। আর যদি একদম ইনইলাস্টিক হয়, যেমন স্টিলের একটা টুকরা, এটা ইনইলাস্টিক, এটাকে টানলে কিছুই হবে না। সো প্রাইস ইলাস্টিসিটি, there আর ডিফারেন্ট ইলাস্টিসিটি অফ ডিমান্ডস। আমরা প্রাইসটাই দেখতেছি এখানে, যে প্রাইস ইলাস্টিসিটি হলো। তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে প্রাইস পরিবর্তনের যে হার, এটার সাথে সাথে আমার ডিমান্ডের পরিবর্তনের হারের যে যে তুলনা বা রেশিও, সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সো এখানে পাঁচটা সিচুয়েশন আমরা যদি দেখি, নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইনফিনিট। ইনফিনিট মানে এটা হচ্ছে এই যে এই প্যারালাল যে লাইনটা। নাও এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা এটা হচ্ছে
মানে মার্কেটে এই প্রাইসে এতই অ্যাভেলেবল আছে যে প্রাইস যদি অল্প বাড়ে লোকজন ওইটা কিনবে না, বিকজ দ্যার হিউজ ডিমান্ড অ্যান্ড হিউজ সাপ্লাই ইন দ্য মার্কেট অ্যাট দিস প্রাইস। সো কেউ যদি এর চেয়ে বেশি প্রাইস সাপ্লায়ার সেল করতে চায়, বায়াররা কিনবে না, কারণ মার্কেটে ওই এই প্রাইসে যথেষ্ট কেনার আছে। সেম ওয়েতে এর চেয়ে কম প্রাইসে যদি কেউ কিনতে চায়, তাহলে সেলার পাবে না, কারণ সেলার জানে আমার তো কম প্রাইস দেওয়ার দরকার নেই, আই হ্যাভ ইনাফ বায়ার্স ইন দ্য মার্কেট যারা ওই প্রাইসে কিনবে। সো এই জন্য এই লাইনটা, এই যে এই প্যারালাল, হ্যাঁ, এটা কোনো মুভমেন্ট নাই, প্রাইসের কোনো পরিবর্তন, মানে প্রাইসের এদিকেও পরিবর্তন হলে কেউ কাউকে পাওয়া যাবে না, মানে এটার উপরে গেলে কেনার কেউ পাওয়া যাবে না, এটা নিচে গেলে বিক্রি করার কেউ পাওয়া যাবে না। সো এটা হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্ট, রাইট? আরেকটা এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এই যে একদম সর্বডান দিকে যেটা, এটা হচ্ছে যেখানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ জিরো। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড জিরো কখন হচ্ছে? যখন এই যে লাইনটা থেকেই বুঝতো যে আমার প্রাইস পরিবর্তন যদি হয় এখান থেকে এখানে নামে, আমার ডিমান্ডের উপরে কোনো ইম্প্যাক্ট নেই, ডিমান্ড যা আছে তাই থাকবে। সো যেমন ধরেন একটা লাইফ সেভিং ড্রাগস, হ্যাঁ, এটা প্রাইস যত বাড়ুক, বাড়লেও ডিমান্ড যতটুকুন থাকবে, কমলেও ডিমান্ড অতটুকুনি থাকবে। যার প্রয়োজন সে কিনবে, যার প্রয়োজন নাই আপনি কম দাম বিক্রি করতেছেন, অ্যাডভার্টাইজমেন্ট করেন, কেউ কি গিয়ে শখে ওই ওষুধ কিনবে? কিনবে না। সো এটা হচ্ছে দুইটা এক্সট্রিম পয়েন্ট, এন্ড দেন উই কাম টু দ্য মিডল, মাঝখানেরটাতে দেখেন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ওয়ান। তার মানে এই যে প্রাইস ফল করতেছে, ইফ ইউ সি পি থেকে পি প্রাইম, এই ফলের কারণে আমার কোয়ান্টিটি বাড়তেছে কিউ থেকে কিউ প্রাইম। দেখেন প্রাইস যতটুকুন ফল করছে, কোয়ান্টিটি ঠিক ততটুকুনি বাড়ছে, যে কারণে এটা ওয়ান। সো দ্য চেঞ্জ ইন প্রাইস ইকুয়ালস টু দ্য চেঞ্জ ইন কোয়ান্টিটি। সো এইটাকে বলা হয় ইউনিটারি ইলাস্টিসিটি। মানে এটা, মানে এই ইলাস্টিসিটির কারণে আমার প্রাইস কমলো, সাথে সাথে আমার কোয়ান্টিটি অতটুকুনি বাড়তেছে। দেন উই হ্যাভ দিস টু সিচুয়েশন, যেখানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন জিরো, আর এখানে হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন জিরো। যেখানে গ্রেটার দেন জিরো, সেখানে দেখেন প্রাইস ফল করতেছে, বাট কোয়ান্টিটি যেটা বাড়তেছে সেটা অনেক বেশি বাড়তেছে। দেখেন প্রাইস কমতেছে এতটুকুন, কোয়ান্টিটি বাড়ছে এতটুকুন, এই জন্য এটা মোর দেন জিরো। আর এখানে উল্টাটা, আপনার প্রাইস যে হারে বাড়তেছে, কোয়ান্টিটি সেই হারে বাড়তেছে না। আপনারা এই পাঁচটা সিচুয়েশন সবাই বুঝতে পারছেন? জি স্যার। এগুলো হচ্ছে ইকোনমিক্স এর, আপনাদের পড়ে আসছেন, হ্যাঁ। সো এখন এখান থেকে ডিসিশনটা কি? এই প্রোডাক্ট যদি হয়, দেন আমার মার্কেট যা প্রাইস আছে এটা নিয়ে নিয়ে আমি খেলতে পারবো না, যা আছে ওইটাই রাখতে হবে। কম হলে, আমি যদি এর চেয়ে বেশি প্রাইস কোট করতে চাই অ্যাজ এ সেলার, আমি কোনো বায়ার পাবো না। আর আমি যদি এর চেয়ে কম প্রাইসে কিনতে চাই, আমি কোনো সেলার পাবো না। এটা হচ্ছে এক্সট্রিম লেফট। যেটা এক্সট্রিম রাইটে যদি যাই, এই প্রোডাক্ট যেহেতু আমার এইখানে প্রাইস ইজ নট এন ইস্যু, আমি এখানে যে কোনো প্রাইসে এটাকে সেল করতে পারবো। মাঝখানের যে পয়েন্টটা, যেখানে প্রাইস যতটুকু বাড়তেছে, কোয়ান্টিটি ঠিক ততটুকুনি পরিবর্তন হচ্ছে, এইখানে আমি প্রাইসিং পরিবর্তনের মাধ্যমে আমি অ্যাকচুয়ালি কোনো এক্সট্রা বেনিফিট করতে পারবো না, কারণ আমার প্রাইস কমতেছে যতটুকুন, ঠিক ততটুকুনি কোয়ান্টিটি বাড়ছে। সো আলটিমেটলি আমার রেভিনিউর ইকুয়েশন কি? প্রাইস ইন্টু কোয়ান্টিটি। সো প্রাইস যে হারে বাড়লো, কোয়ান্টিটি ওই হারে কমলো, আলটিমেটলি গুণফল সমান থাকবে। এই দুইটা সিচুয়েশনে, এই যে যেখানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বেশি আর কম, এই দুইটার ক্ষেত্রে আমি প্রাইসটাকে ম্যানিপুলেট করে আমি কিছুটা অ্যাডভান্টেজ পাবো। যেমন এটার ক্ষেত্রে যদি দেখেন, আমি প্রাইস অল্প কমাইলে কোয়ান্টিটি অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে ইফ আই ডিক্রিজ দ্য প্রাইস, স্মল একটা ডিক্রিজ করি, আমার কোয়ান্টিটি ইনক্রিজ অনেক বেশি হবে। সো আলটিমেটলি প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু রেভিনিউ, আমার রেভিনিউ বাড়বে। আর এটার ক্ষেত্রে আমি যদি প্রাইস বাড়ায় দেই, অল্প একটু প্রাইস বাড়াই,
তাহলে যেই হারে আমার প্রাইস বাড় সরি যেই হারে আমার কোয়ান্টিটি কমার কথা, অ্যাকচুয়ালি কোয়ান্টিটি অল্প কমবে। কারণ এটা কি, এটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন জিরো, মানে এটা ইটস ইটস নট অ্যাজ ইলাস্টিক অ্যাজ দিস ওয়ান। তো সেই ক্ষেত্রে আমার রেভিনিউ বাড়ানো সম্ভব যদি অল্প একটু প্রাইস আমি চেঞ্জ করি, অল্প একটু বাড়াই, তাহলে আমার কোয়ান্টিটি কমবে, বাট যে মানে ওই হারে কমবে না, কম হারে কমবে। ক্লিয়ার সবাই? এখানে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে তিনটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে সাবস্টিটিউট। সাবস্টিটিউট যদি থাকে, যত বেশি থাকবে তত ইলাস্টিক হবে। ইলাস্টিক মানে প্রাইস সেন্সিটিভিটি থাকবে। আপনার সাবস্টিটিউট আছে, আপনি প্রাইস বাড়াই দিলেন, সাবস্টিটিউটের প্রাইস বাড়লো না, লোকজন আপনারটা না চেয়ে প্রাইস সাবস্টিটিউটে চলে গেল। নেসেসিটি প্রোডাক্টের ক্ষেত্রে আহ আপনার প্রাইস বাড়লেও ওই প্রোডাক্ট কিনবে নেসেসিটির ক্ষেত্রে, তখন এই এই ইলাস্টিসিটিটা খুব একটা এফেক্টিভ হয় না। আর টাইম টাইম অনেক সময় মানে শর্ট টার্মে কোনো জিনিস ইলাস্টিক হইতে পারে বা ইনইলাস্টিক হইতে পারে, বাট ইন দ্য লং টার্ম এটা ইলাস্টিক হয়ে যেতে পারে। যেমন আপনার সিগারেটের দাম, এই যে এখানে এক্সাম্পল দিচ্ছে, এবার আমাদের প্রতিবারই বাজেটে সিগারেটের প্রাইস ট্যাক্স বাড়ায় দেয়। সো এবার সিগারেট বাদ দিলাম, যে কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ড, একটা ব্র্যান্ড, আপনি ওই ব্র্যান্ডের আপনার ব্র্যান্ড লয়্যালটি আছে, কোনো কারণে ব্র্যান্ডের প্রোডাক্টের প্রাইস এমন ভাবে বেড়ে গেল যেটা মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে অ্যাব্রাপ্টলি বাড়লো। আপনি হয়তো বা প্রথম একবার দুইবার এক বছর মানে কিছুদিন আপনি ওই অতিরিক্ত প্রাইসেরটা কিনবেন, বাট দেন ইন দ্য লং রান আপনার এই প্রাইস উইল বিকাম এন ইস্যু, সো ইউ দ্যাট ইট উইল মোটিভেট ইউ টু সুইচ টু a less expensive one. So এই যে প্রাইস ইলাস্টিসিটি অফ সিগারেটস উইল বিকাম ইলাস্টিক ওভার দ্য লং রান, যদিও এটা এই মুহূর্তে হয়তো বা অ্যাপারেন্টলি ইটস ইনইলাস্টিক। ওকে, অলরাইট, ওয়েল দ্যাটস ইট ফর টুডে। কারো কোনো প্রশ্ন আছে আর? না স্যার। গুড। এখন আপাতত সো রাইট, সো কোনো প্রশ্ন না থাকলে তাহলে আজকে let us end this session. Okay, next class we'll move on to the next one. Okay, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট উইকে কথা হবে। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।